আচ্ছা, তোমাদের এই ক্লাসটা হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়েই কন্ডাক্ট করব বেসিক্যালি। আর অ্যাটেন্ডেন্স শিট আমি এখনো তৈরি করিনি, ওটা করে দিব আর কি। এখানে মনে হয় তোমাদের কয়জন জয়েন করছে অলরেডি। আচ্ছা, 17 জন জয়েন করছে। তা এখানে যে অ্যাসাইনমেন্ট বা যে কাজগুলো দিব সবই হচ্ছে ক্লাসরুমেই দেয়া থাকবে। মাসুদ স্যারও জয়েন করছে, মানে ক্লাসরুমে তার কাজ থাকলেও এখান থেকে কন্ডাক্ট করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখন আসো আমরা যে কোর্সটা বেসিক্যালি এই সেমিস্টারে মাসুদ স্যার আর আমি নিব। বেসিক্যালি মাসুদ স্যারই নিবে আর আমি তার সাথে আর কি। রিসার্চ মেথোডলজি ফর কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। যেহেতু নেক্সট সেমিস্টারে তোমাদের থিসিস আছে, আর সেক্ষেত্রে এই কোর্সটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। মাস্টার্স বেসিক্যালি যেহেতু তোমাদের মাস্টার্সটা রিসার্চ মাস্টার্স বেস, আর সেক্ষেত্রে তোমার এই ম্যাথোলজি কিছু জিনিস করতে হবে, কারণ তোমাদের 18 ক্রেডিট মানে থিসিস আছে। তো যদি আমরা একটু দেখি যে সিলেবাসটা আসলে মানে কি কি জিনিস সাধারণত আছে, তোমাদের সিএসআইটি তে যেহেতু ডিগ্রি হবে, সেক্ষেত্রে ওই ওরিয়েন্টেড বা কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেডই কিছু ইস্যু এখানে ডিসকাস করা হবে। বেসিক ইস্যু হচ্ছে যে তোমরা থার্ড সেমিস্টারে যে থিসিস হবে, এই থিসিসটা কিভাবে কন্ডাক্ট করবা। বেসিক ইস্যু হচ্ছে এইটা, যে আন্ডার গ্রাজুয়েটে যে থিসিস করছো সেটা ঠিক আছে, বাট আসলে ওইটা মানে স্টাডি না করে একবারে ডাইরেক্টলি থিসিসে চলে গেছো। এইখানে হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে নেক্সট সেমিস্টারের যে মানে থিসিস আছে সেটার যে ইনিশিয়াল কিছু কনসেপ্ট আছে, কিভাবে হচ্ছে একটা রিসার্চ নিয়ে চিন্তা করতে হবে, কিভাবে তার প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, দেন তার সলিউশনটা কিভাবে করতে হবে, সেটাকে জার্নালে কিভাবে কনভার্ট করতে হবে, সেটাকে কিভাবে আমরা থিসিস হিসেবে প্রেজেন্ট করব, এবং সায়েন্টিফিক রাইটিং কিভাবে হবে, কি স্টাইলে লিখতে হবে, একটা জার্নালের কন্টেন্ট কেমন থাকে, তারপরে তোমার হচ্ছে যা একটা আর্টিকেল লিখতে গেলে কি কি ধরনের টুলস আমরা ব্যবহার করি, দেন হচ্ছে কি ধরনের জার্নালে আমরা সাবমিট করব, কোন ধরনের জার্নালকে তোমার হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল বলে, ইম্প্যাক্ট ফ্যাক্টর কি জিনিস, কোনগুলোকে স্কোপাস ইন্ডেক্সিং জার্নাল বলে, আর বাংলাদেশি যে সমস্ত জার্নাল বা ইন্ডিয়ান যে সমস্ত জার্নাল আছে তাদেরকে প্রিডেটরি জার্নাল কেন বলে, মানে দ্যাট মিনস হচ্ছে ফলস টাইপের জার্নাল আছে কিছু, ঠিক আছে। তোমরা যারা পাবলিশ, কেউ কি জার্নাল এ পর্যন্ত পাবলিশ করছো, জার্নাল পাবলিশ করছো কেউ, মানে তোমরা কনফারেন্স করছো বাট আসলে আর্টিকেল বা জার্নালে পাবলিশ করছো কিনা তোমাদের ভিতরে? না স্যার। আচ্ছা, তো এই ইস্যুগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে এই মানে তারপরে তোমার একটা জার্নাল যখন সাবমিট করবা কোন একটা জার্নালে, সেখান থেকে যে রিভিউয়ার কমেন্টস গুলো আসে, সেই কমেন্টস গুলো কিভাবে সলভ করবো, এবং সেটাকে আবার হচ্ছে সেই কমেন্টস এর অ্যান্সারটা কিভাবে লিখবো, সেটাকে আবার হচ্ছে সাবমিট করব, দেন রিভিউ হয়ে আবার আসবে। যদি রিভিউয়ার কনভিন্স হয় যে তুমি যে অ্যান্সারটা লিখছো সেটা ঠিক আছে, দেন তোমার জার্নালটা হচ্ছে অ্যাকসেপ্ট হবে। আসলে ওভারঅল এই ইস্যুগুলোই থাকে। আরেকটা ইস্যু আছে যে তুমি যে রিলেটেড থিসিস করবা, যে রিলেটেড থিসিসের চিন্তা করতেছো, সেই রিলেটেড যে সমস্ত লেটেস্ট পেপার গুলো আছে, সেই পেপার গুলোই হচ্ছে মানে লেটেস্ট পেপারের কি কি ধরনের রিসার্চ আছে সেটাকে সামারি করে, যেটাকে রিভিউ আর্টিকেল বলে, বা তোমরা যখন থিসিস করছো, থিসিসে হচ্ছে যে লিটারেচার রিভিউ যে চ্যাপ্টারটা থাকে, সেই চ্যাপ্টারে যে কন্টেন্ট ডেভেলপ করতে হয় সেটা আসলে কিভাবে করবে। এই হচ্ছে ওভারঅল রিসার্চ মেথোলজি ফর কম্পিউটার সায়েন্স এই কোর্সের অবজেক্টিভ, ঠিক আছে। দেখো এই হচ্ছে অবজেক্টিভ, আর এখানে স্পেসিফিক কিছু টার্মস আছে, সরি টপিকস আছে, যেখানে কোর্স কন্টেন্ট গুলো দেওয়া আছে। যে প্রথমত ইন্ট্রোডাকশন টু রিসার্চ, রিসার্চ জিনিসটা কি, এর সাথে আরো কিছু ইস্যু আমি ডিসকাস করবো আজকে। এরপরে রিসার্চ মেথড ইন কম্পিউটার সায়েন্সের যদি রিসার্চ মেথড আমরা যাই, সেখানে বেশ কিছু মেথড বা কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ বিভিন্ন ধরনের মেথড, কোন রিসার্চ আমরা কোনটা আমরা নিব তার কিছু ইস্যু আছে। আচ্ছা, এমপিরিক্যাল রিসার্চ ফ্রেমওয়ার্ক আছে, কিভাবে আমরা রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করব, কিভাবে লিটারেচার রিভিউ করতে হয় তার কিছু এক্সাম্পল আমি দেখাবো, যে আমি যে রিসার্চ গুলো করছি প্লাস যে আর্টিকেল গুলো পাবলিশ করছি সেটা কিভাবে করা হবে। এই চারটা টপিকস, প্রথম চারটা টপিকস হচ্ছে বেসিক্যালি আমি ডিসকাস করার চেষ্টা করব। পরের হচ্ছে পাঁচটা তোমার মাসুদ স্যার, দেন ফাইনালি একটা আছে, মানে ফাইনালি দুইটা আছে, একটা হচ্ছে তোমার
তুমি যে রিসার্চটা করলা এটাকে কিভাবে রিসার্চ পেপারে আমি কনভার্ট করব, সেটা ফরম্যাটিং কিভাবে করব, সেটা প্রেজেন্ট কিভাবে করব, তারপর সেটাকে কিভাবে সাবমিট করব, সেই শুনিয়ে কথা বলবো। আর ফাইনালি স্যার হচ্ছে সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল রাইটিং নিয়ে কথা বলবে। এই হচ্ছে তোমার ওভারঅল সিলেবাস। দেখা যাক কতদূর আমরা এটাকে হচ্ছে দেখতে পারি আর কি। দেখো এই 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 কোর্স কন্টেন্ট নিয়ে কারো কোনো কথা আছে বা কোনো কিছু জানার আছে কিনা? দেখো সাথে সাথে কোশ্চিন গুলো যদি করো তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে আর কি। মানে যদি কোনো কিছু কনফিউশন থাকে, কোনো আইটেম রিলেটেড কোনো কিছু কনফিউশন থাকে, তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে আর কি। কথা বুঝছো? এটা তোমাদের রিসার্চ মেথোডোলজি বেসিক্যালি তোমরা নেক্সট সেমিস্টারে, কারণ প্রত্যেকেই থিসিস করতে হবে সম্ভবত। মানে আমি জানি না তোমাদের ইন্ডিভিজুয়াল না গ্রুপ থিসিস হয়। তোমাদের কি গ্রুপ থিসিস করে না ইন্ডিভিজুয়াল থিসিস করে? স্যার ইন্ডিভিজুয়াল। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল থিসিস হবে। সো এই ক্ষেত্রে প্রত্যেকেই তোমার হচ্ছে এই ইস্যুগুলো নিয়ে মানে জানতে হবে আর কি। যদি তুমি ওভারঅল জানো তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? যে একটা রিসার্চ কিভাবে ইনভেস্টিগেট করে, তো তোমার মেথডটা কি হবে, এবং এইটার জন্য আমি এই বইটাকে বেজ হিসেবে ধরবো। মাসুদ স্যার হয়তো অন্য কোনো বই ধরবে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান একটা রিসার্চারের বই। আসলে এখানে আরো কয়েকটা বই আছে, বাট আমি আসলে লেটেস্ট একটা বই তোমাদেরকে আমি দিয়ে দিব, যদি মানে আসলে কিনতে পারবে না মনে হয়, কারণ আমি অনলাইনে দাম দেখলাম রকমারিতে প্রায় 3500 টাকা রয়েছে। তো এই আমি সফট কপিটা দিয়ে দিব, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড সায়েন্টিফিক রাইটিং 2021 সালের ইন্ডিয়ান একটা রাইটারের বই। এটা বেশ ভালো লিখছে আর কি, আমি বইটা দেখলাম আর কি কয়েকদিন ধরে। অনেকগুলো চ্যাপ্টার আছে এবং আমরা যে টপিকস গুলো নিয়ে কথা বলবো মোটামুটি মানে আমার টপিকস গুলো রিলেটেড সব চ্যাপ্টারই কভার করবে আর কি। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন আমি হচ্ছে আর ডিসকাস করার চেষ্টা করব বাইরে থেকে আর কি। কারণ এর সাথে আরো কিছু মানে ইস্যু আছে, যেমন এখানে একটা চ্যাপ্টার আছে হাউ টু সাইট এন্ড লিস্ট কারেক্টলি। ঠিক আছে, বেশ কিছু ইস্যু আছে। আর তারপরে ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল, যেটা স্যার হয়তো দেখাবে। আমি স্যারকে এই বইটাও দিছি, হয়তো সে অন্য কোনো বই দেখতে পারে, এটাও সে মানে দেখতে পারে আর কি। এটা হচ্ছে ওভারঅল সিলেবাস এবং কন্টেন্ট, প্লাস হচ্ছে আমি যে রিসার্চ মেটেরিয়াল কথা বললাম, আমি গুগলে ক্লাসরুমে এখানে বুকের ওইখানে আমি বইটা আপলোড করে রাখবো। আর আরেকটা বই একটু দেখতে পারো, যদি তোমরা দেখতে পারো, এটাও যদিও ইন্ডিয়ান বই, রিসার্চ মেথোডোলজি স্টেপ বাই স্টেপ। মানে ইন্ডিয়ান বইগুলো কম্পারেটিভলি হচ্ছে ইজি আকারে লেখা থাকে, বুঝতে সুবিধা হবে আর কি। এই দুইটা বই তোমরা যদি দেখতে পারো, পড়তে চাও আর কি, সেটা সেখান থেকে দেখতে পারো, মানে স্পেসিফিক আরো যদি নলেজ হচ্ছে ইনরিচ করতে চাও। এখন দেখো এই শুনিয়ে কারো কোনো কথা আছে? দেখো যদি কোনো কথা থাকে তাহলে বলো আর কি, বা হ্যান্ড রেজ করতে পারো, মানে আমি এখান থেকে দেখতে পারবো আর কি যার যদি কোনো কথা থাকে। এখন আসো যদি আমরা একটু কোর্সের ভিতরে যাই, যে রিসার্চ মেথোডোলজি, যদি এটা চ্যাপ্টার 1 আসলে ইন্ট্রোডাকশন টু রিসার্চ এন্ড রিসার্চ মেথডস, বেসিক টপিক, প্রথম টপিকসটা যদি আমরা একটু দেখতে পারি, ইন্ট্রোডাকশন টু রিসার্চ এন্ড ইনোভেশন বা ইন্ট্রোডাকশন টু রিসার্চ, আসলে এটা নিয়ে অনেক মানে কথা আছে, যে বেশ কিছু জিনিস আমরা জানতে জানতে দেন হচ্ছে আমরা আগাবো আর কি। এটা সাধারণত আমিও যে বইটা দেখালাম এই বইয়ের চ্যাপ্টার 1 থেকে পড়ানোর চেষ্টা করতেছি। বেসিক্যালি হচ্ছে প্রথম চ্যাপ্টারটায় থেকে নিব, রিসার্চ দ্য সার্চ অফ নলেজ। বেসিক্যালি ইন্ট্রোডাকশন এটা, যে আমরা সাধারণত নলেজটা কিভাবে সার্চ করি। দেখো এখানে বার্ট্রান্ড রাসেলের একটা উক্তি দিচ্ছে, তারও আগে আসলে এই যে আমরা যে রিসার্চ মেথোডোলজি যে কোর্সের কথা বলতেছি, এই ফ্রান্সিস বেকন নামে যে সায়েন্টিস্ট ছিল বা যার কথা ছিল, যে বেসিক্যালি সেই হচ্ছে এই ফাদার অফ সায়েন্টিফিক মেথডের ডেভেলপ করছে। যে সায়েন্টিফিক মেথড বা রিসার্চ মেথোডোলজি, এই টার্মটার উদ্ভাবক হচ্ছে ফ্রান্সিস বেকন নামে যে সায়েন্টিস্ট আছে, যে রাইটার আছে বা যে যাই বলে না কেন, সে মূলত হচ্ছে এটাকে এই টার্মটা নিয়ে আসছে, কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ সায়েন্টিফিক মেথড। এবং সে কনসিডার করছে এভাবে যে রিকগনাইজ দিস পাওয়ার অফ নলেজ। ঠিক আছে, এবং সেইড নলেজ ইজ পাওয়ার, যে টার্মটা তোমরা অলওয়েজ কথা বলো, এই কথাটা নলেজ ইজ পাওয়ার, এই টার্মটার মূলত হচ্ছে এই ফ্রান্সিস বেকন। ঠিক আছে, যে নলেজ ইজ পাওয়ার আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, বা এই ধরনের টার্ম জ্ঞানী শক্তি বা এই টার্ম বা এই প্রভার্ব হিসেবে বলো, যেটাই বলো, এটা পড়ে আসছি, আমরা দেখে আসছি। বাট আসলে মানে এই বইটা যখন আমি স্টাডি করলাম তখন দেখলাম যে আসলে মূল উদ্ভাবক বা ফাদার অফ সায়েন্টিফিক মেথড, এর মূল উদ্ভাবক হচ্ছে ফ্রান্সিস বেকন।
এবং এখানে কি বলতেছে যে নলেজ ইজ পাওয়ার, ইমপ্লাইং উইথ দ্যাট উইথ নলেজ ওয়ান্স ক্যাপাবিলিটি টু সাকসিড ইন লাইফ উড শিওরলি ইনক্রিজ। তার কথাটা হচ্ছে এইটা, দেখো আমাদের যদি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে দেখো, সেটা রিলিজিয়াস ভিউ অথবা ফিলোসফিক্যাল ভিউ যেটাই আসো না কেন, আমরা যে আজকে যে অবস্থানে আছি এটার পিছনে আসলে নলেজের মাধ্যম থেকে আসছে। আজকে তুমি যে কোনো কিছু চিন্তা করো না কেন, 1980-র দিকেও আসলে আমাদের দেশে কিন্তু ইন্টারনেট, মোবাইল কমিউনিকেশন এগুলো ছিলই না, তাই না? যদি অন্যান্য দেশে ছিল, সেখান থেকে মানে সহজলভ্য ছিল না, সেখান থেকে রিসার্চ, নলেজ অ্যাকুইজিশন এসবের মাধ্যম দিয়েই কিন্তু আসলে আলটিমেটলি আমাদের এই টেকনোলজিটা, আমি যে আজকে মানে অনলাইনে কথা বলতেছি বা অনলাইনে ক্লাস নিচ্ছি, এই যে ইন্টারনেট স্পিড, ইন্টারনেট কমিউনিকেশন, বিভিন্ন পার্সপেক্টিভ সবকিছুই আসছে আসলে এই নলেজের কারণে। কথা বুঝতে পারছো কিনা? মূল কথা হচ্ছে যে নলেজ অ্যাকুইজিশনের কারণেই, তোমরা যদি চ্যাপ্টারটা একটু মানে রিডিংও পড়ে থাকো, এই ফ্রম দ্য ভেরি বিগিনিং হিউম্যান বিংস হ্যাভ বিন কিউরিয়াস ফ্রম দ্য ভেরি বিগিনিং। তার মানে মানুষ সাধারণত হচ্ছে কিউরিয়াস, এই ডেভেলপমেন্ট সবই হচ্ছে কিউরিয়াস, মানে কিউরিসিটি মেন্টালিটির মানুষগুলোই করছে। আলবার্ট আইনস্টাইন অথবা টমাস আলভা এডিসন, যার কথাই না বলো কেন, তাদের কিন্তু কিউরিসিটি থেকেই আমরা বিদ্যুৎ পাইছি, তাই না? মানে কিউরিসিটি থেকেই বিদ্যুৎ পাইছি। অথবা আপেলের কথা যদি চিন্তা করো, তাদের এইসব চিন্তা ভাবনা এগুলো থেকেই আমরা আমাদের এই ইনোভেশন গুলো হয়েছে। তাদের এই যে জ্ঞান আহরণ বা যাই বলো না কেন, সবই হয়েছে এটার কারণে। এবং প্রিমিটিভ হিউম্যানস অবজার্ভ ম্যাটার্স কনসার্নিং দ্য ইউনিভার্স এন্ড চেঞ্জ দেয়ার ওয়ে অফ লিভিং, সেটেলমেন্ট, ফুড হ্যাবিট, সোশ্যাল ইনস্টিটিউশন, মেনি আদার্স ওভার টাইম। যে আগেকার যে আদিম যুগের মানুষ যদি বলো, বিভিন্ন এজ তোমরা সোসিওলজিতে যা পড়ছো, তারা কিন্তু আসলে কাঠের এই যে দুইটা কাঠ ঘষলে যে আগুন হয়, এটা আসলে কোন একটা মানে কিউরিওসিটি থেকে এটা বেসিক্যালি আসছে। যে মানে বনে যখন দুইটা কাঠের ঘর্ষণ লাগো, তখন হচ্ছে বনে আগুন সৃষ্টি হতো। তাহলে এরকম ঘর্ষণের ক্ষেত্রে যে আগুন ডেভেলপ হয় বা আগুন তৈরি করা যায়, সেটা কনসেপ্ট কিন্তু এভাবেই মানে মানুষের কিউরিওসিটি থেকে আসছে। এবং আরো কিছু জিনিস আসছে যেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে, বেশ কিছু জিনিস হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে অনেক কিছু ডেভেলপ হয়েছে। তো এইখানে যদি একটু পড়ো, তাহলে এই কথাটা আসলে ক্লিয়ার হবে যে এই যে সার্চ ফর নলেজ অথবা নলেজ ইজ পাওয়ার, যে কথাটা আছে এর কিছু ব্যাক এন্ড আছে, ঠিক আছে? এবং এই যে প্রসেসটা, দিস প্রসেস অফ রিসার্চ ইন সার্চ অফ মোর এন্ড মোর সায়েন্টিফিক নলেজ ইজ স্টিল গোয়িং ইন অল সায়েন্টিফিক ডিসিপ্লিন। এই যে মানুষের যে জ্ঞান অন্বেষণ, নতুন কিছু সৃষ্টি, নতুন কিছু ইনোভেশন, এটা কিন্তু চলতেছে, এখনো থেমে নাই। এই যে পেপার আমরা পাবলিশ করতেছি, বেসিক্যালি নতুন ধরনের কোন থিম দিচ্ছি বলে আমার পেপারটা নিচ্ছে। তোমরা যে আন্ডার গ্রাজুয়েটে যে পেপারটা পাবলিশ করছো কোন একটা কাজের, হয়তো ওই কেস ডুপ্লিকেট হলে তখন মানে দেখবা যে ভালো কোনো জার্নাল বা নেচার সায়েন্টিফিক, যদি তোমরা ধরো মানে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নলেজ গুলো বা আর্টিকেল পাবলিশ হয় নেচারে, ঠিক আছে? নেচার কমিউনিকেশন, আমাদের লাইনে নেচার কমিউনিকেশন, অথবা আরো কিছু জার্নাল আছে, মেডিসিনের কিছু জার্নাল আছে, চিকিৎসার কিছু জার্নাল আছে, যেগুলো আসলে নোবেল প্রাইজ যেগুলো পাচ্ছে, এই সমস্ত নলেজ গুলো কিন্তু বেসিক্যালি মানে পাবলিশ হচ্ছে, এবং যেগুলো হয়তো ভবিষ্যতে আসবে। এবং এই যে রিসার্চ, এটা কিন্তু অনগোয়িং, চলতেছে। তো সেই কথাগুলোই বলছে। এবং এখানে আরেকজন লেখকের কথা বলছে যে বার্ট্রান্ড রাসেলের নাম তো শুনছো তোমরা, যে তার একটা উক্তি হচ্ছে, উই নো ভেরি লিটল and yet it is astonishing that we know so much, but still more astonishing that so little knowledge can give us so much power. কথা বুঝতে পারছো কিনা? এগুলো কিন্তু সবই ফিলোসফিক্যাল কথাবার্তা, যে আমরা যতটুকু জানি, উই নো ভেরি লিটল, আমরা খুবই কম জানি, আমরা যতটুকু জানি তাতে আমরা অ্যাস্টনিশ, বা এরপরে স্টিল মোর অ্যাস্টনিশিং দ্যাট সো লিটল নলেজ ক্যান গিভ আস সো মাচ পাওয়ার। এতটুকু আমরা জানি, শুধুমাত্র এত পাওয়ার আমরা ই করতে পারছি, ঠিক আছে? এত পরে আমরা অ্যাকোয়ার করতে পারছি। বেসিক্যালি তার উক্তি হচ্ছে এটা। এরকম বেশ কিছু ব্যক্তির বেশ কিছু কথাবার্তা আছে। এরপরে দেখো যে নলেজটা আসলে দুই ধরনের আছে, বা আমরা যে নলেজটা যদি দেখি, বেসিক্যালি নলেজের সাথে আমাদের রিসার্চের কিছু রিলেশন আছে, যার কারণে আমি একেবারে মানে ইনিশিয়াল কথাবার্তা বলতেছি, যে নলেজ ক্যান রেফার টু বোথ থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট হুইচ ইনক্লুডস ফ্যাক্টস, ডেসক্রিপশন, ইনফরমেশন, স্কিল অ্যাকোয়ার্ড থ্রু এক্সপিরিয়েন্স অর লার্ন থ্রু বুকস অর আদার হিউম্যানস। এই নলেজটা আসলে কোন ভাবে পাই? আমরা হয়তো থিওরিটিক্যাল কিছু নলেজ পাই, আমরা প্র্যাকটিক্যাল কিছু নলেজ পাই। তোমাদের সিএসসি তে আমাদের কিছু কোর্স আছে যেগুলো থিওরিটিক্যাল, কিছু কোর্স আছে হচ্ছে প্র্যাকটিক্যাল। দ্যাট মিন্স থিওরিতে যদি তুমি কম্পিউটার নেটওয়ার্কের কথা চিন্তা করো, অথবা যে কোনো কোর্সের যদি প্রোগ্রামিং এর কথা চিন্তা করো, সি প্রোগ্রামিং তুমি পড়তেছো, পড়ার পরে সেটাকে কি করতেছো, আবার সেটার সেশনাল কোর্স করতেছো। কারণ তুমি একই সাথে তুমি থিওরিটিক্যাল জিনিস মানে জানো, প্লাস সেটাকে আবার প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নিচ্ছ, ঠিক আছে?
তো এটা এটা এর মাধ্যমে কি তুমি সি নলেজটা নিচ্ছ। সিমিলারলি নলেজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইমপ্লিসিট নলেজ, একটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ। ইমপ্লিসিট নলেজ কোনগুলো? যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল। দ্য নলেজ ক্যান বি ইমপ্লিসিট নলেজ অ্যাজ উইথ প্র্যাকটিক্যাল স্কিল, আর এক্সপ্লিসিট নলেজ অ্যাজ উইথ দ্য থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট। নলেজকে আবার এইভাবে দুই ভাগে ভাগ করা যায়, একটা তোমার হচ্ছে ইমপ্লিসিট নলেজ আর একটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ, একটা থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এখন নলেজের সাথে আবার রিলেটেড হচ্ছে বেসিক্যালি ইনফরমেশন। আমরা তো ইনফরমেশন বা ইনফরমেশন টেকনোলজি যুগে আছি, বা মানে অনেকদিন ধরে আমরা চলতেছি। তো ইনফরমেশনটা কি? ইনফরমেশন ইজ নলেজ কমিউনিকেটেড থ্রু এনি মিডিয়া সাচ অ্যাজ সেন্সিবল স্টেটমেন্টস, অপিনিয়ন, ফ্যাক্টস, কনসেপ্টস অর আইডিয়াস। ঠিক আছে, যে ইনফরমেশনটা হচ্ছে ইনফরমেশন ইজ নলেজ কমিউনিকেটেড থ্রু এনি মিডিয়া। মিডিয়াগুলো কি কি? সেন্সিবল স্টেটমেন্ট হইতে পারে, অপিনিয়ন হইতে পারে, ফ্যাক্টস হইতে পারে, কনসেপ্ট হইতে পারে, অথবা আইডিয়াস হইতে পারে। তোমার কাছে নলেজ আছে, তুমি সেই নলেজটা যখন একটা স্টেটমেন্ট আকারে দিচ্ছ, একটা ওপিনিয়ন আকারে দিচ্ছ, ফ্যাক্টস আকারে দিচ্ছ, কনসেপ্ট আকারে দিচ্ছ, অথবা আইডিয়া আকারে শেয়ার করতেছো। যেমন যদি আমি কোন একটা রিসার্চ করি, সেই রিসার্চটা যখন আমি আইডিয়া আকারে থিওরি, মানে ধরো একটা থিওরি অথবা একটা ইকুয়েশন আকারে যখন আমি পেপারে প্রেজেন্ট করতেছি, সেখানে কিন্তু তখন আসলে ইনফরমেশন আকারে মানুষের কাছে যাচ্ছে। তো নলেজ থাকলেই তখন তুমি ইনফরমেশন ক্রিয়েট করতে পারবা, এবং ইনফরমেশন বিকামস নলেজ অনলি when it is convinced and understood। কথা বুঝতে পারছি? ইনফরমেশন তখনই নলেজ হবে যখন only when it is conceived and understood। According to the great philosopher Plato, বলছে যে নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ। তোমরা যুক্তিবিদ্যা কোর্সে তো নাম শুনছো, তাই না? যুক্তিবিদ্যা কোর্সের নাম শুনছো না? যে জি স্যার। এরকম তো তোমাদের যারা ক্লাসমেট ছিল আর্টসে যারা পড়তো, যে গরু ঘাস খায়, তারপরে মানুষ গরু খায়, তাহলে মানুষ ঘাস খায়। বেসিক্যালি এটা কি? একটা ফিলোসফিক্যাল স্টেটমেন্ট, বা এটাকে একটা সম্ভবত মানে ইনটিউটিভ না ডিডাকটিভ একটা এক ধরনের ইস্যু বলে, লজিক্যাল রিজনিং যেটাকে বলে। ঠিক আছে, আর কিছু কিছু নলেজ আছে যেগুলো ট্রু বিলিফের উপর ডিপেন্ড করে, যেটা প্লেটো বলছে যে নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ, যেটা আসলে সত্যি ঘটবে। যেমন এখানে কিছু এক্সাম্পল দিছে, দেখলাম যে এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন ডিডাকটিভ রিজনিং এর কথা বলছে একটা। ডিডাকটিভ রিজনিং এমন জিনিস, যেমন হচ্ছে 7 + 5 = 12, তাই না? এটা কি কোনো মানে এক্সপিরিয়েন্স থেকে হয়েছে? না, এটা তো তুমি জানোই যে ইজ নন উইদাউট ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, এটাকে আমরা ডিডাকটিভ রিজনিং বলি। আরেকটা হচ্ছে যে ওই যে যেটার কথা বললাম, যে অল ডগস আর ম্যামালস ইজ অ্যান প্রায়োরিটি বা ট্রুথ। যেমন অল ডগস আর ম্যামালস, মানে ম্যামাল গোত্রের, by knowing the definition of the dogs and mammals, one can reason to establish the statement that all dogs are mammals is true without the need to examine all dogs are mammalian character। এখন দেখো এখানে তোমার হচ্ছে ডিসক্রিট ম্যাথের কিছু ইস্যু ছিল, যেখানে তোমরা প্রথম চ্যাপ্টার না সেকেন্ড চ্যাপ্টারে পড়ার কথা, এই ধরনের কিছু ইস্যু ছিল। ঠিক আছে, তোমরা কারোর মনে আছে ডিসক্রিট ম্যাথে এই ধরনের টপিকস পড়ছো এই টাইপের? জি স্যার। ডিসক্রিট ম্যাথে কিছু স্টেটমেন্ট ছিল, যেমন সূর্য ঘোরে বা এরকম এই টাইপের কিছু স্টেটমেন্ট ছিল। আমি অনেকদিন পড়িনি তো, যার কারণে ভুলে গেছি। তো এই সেকেন্ড চ্যাপ্টার বা ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার ধরনের কিছু লজিক ছিল। ঠিক আছে স্যার, ওই প্রপোজিশনাল লজিক। হ্যাঁ, প্রপোজিশনাল লজিক, ঠিক আছে, বা ডিডাকটিভ রিজনিং যেটাকে বলতেছে। রিজনিং পড়ছিলাম স্যার। হ্যাঁ, রিজনিং, ডিডাকটিভ, এটাকে ডিডাকটিভ রিজনিং বা বেসিক্যালি বলতেছে। তো এরকম বেশ আরেকটা আছে ইনডাকটিভ রিজনিং, যেখানে হচ্ছে বেসড অন এমপিরিক্যাল এভিডেন্স। একটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং, একটা হচ্ছে ইনডাকটিভ রিজনিং। এগুলো বেসিক্যালি নলেজেরই হচ্ছে প্রকারভেদ, ভিন্ন ভিন্ন ভাবে এক একজন হচ্ছে এক্সপ্রেস করছে। যে উই গ্যাদার এ পোস্টেরিয়রি নলেজ, ফর এক্সাম্পল এই স্টেটমেন্ট সাচ অ্যাজ দি রোজ ফ্লাওয়ার ইজ ফ্র্যাগ্রেন্ট। ঠিক আছে, রোজ ফ্লাওয়ারের একটা গন্ধ আছে বা একটা স্মেল আছে, এটা কি ক্যান নট বি কনসিডার ট্রু থ্রু রিজন অ্যালোন। মানে এককভাবে তুমি বলতে পারবে না যে এটা রোজ ফ্লাওয়ার, কোনো রোজ ফ্লাওয়ারের গন্ধ হয়তো আছে, কোনোটার হয়তো নাই, তাই না? তো এখান থেকে যদি কোনো নলেজ তুমি নিতে চাও, তার মানে আমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু স্মেল দ্য ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ারের রোজের গন্ধটা শুকে দেন তুমি বলতে পারবা যে হচ্ছে রোজ, দিস রোজ ফ্লাওয়ার ইজ ফ্র্যাগ্রেন্ট। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এখান থেকেও কিন্তু তুমি একটা নলেজ ক্রিয়েট করতেছো, যে তুমি আগে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিচ্ছ, যে নলেজ মানে ইটা শিখে মানে শুকে দেন তুমি হচ্ছে মানে স্মেলটা ই করে দেন তুমি বলতেছো যে রোজের হচ্ছে একটা সেন্ট আছে বা আলাদা ফ্রেজেন্ট আছে। তো এরকম বেশ কিছু ইস্যু আছে। এখন আরেকজন তোমার হচ্ছে ফিলোসফার ছিল, যে সেটা হচ্ছে যে সরি, এখানে আরেকটা ইস্যু ছিল, একটা হয়তো মানে
জাস্ট যে ট্রু বিলিফের কথা বললাম, যেটা হচ্ছে প্লেটো বলছে, আরেকজন হচ্ছে তোমার ফিলোসফার বা সায়েন্টিস্ট যেটাই বলো, কেরিংলার, তার যে মানে আমাদের যে নলেজ গুলো আমরা বলতেছি, যে সাধারণত রিনাউন্ড আমেরিকান ফিলোসফার ডেসক্রাইব 4 মেথডস অফ অ্যাকোয়ারিং নলেজ অর ফিক্সিং বিলিফস। 4টা মেথড আছে। একটা হচ্ছে মেথড অফ টিনেসিটি, ঠিক আছে, যে টিনেসিটি, মেথড অফ টিনেসিটি, এটা ওয়ান কাইন্ড অফ নলেজ, যে ডেসক্রাইব 4 মেথডস অফ অ্যাকোয়ারিং নলেজ। আমরা যে নলেজ গুলো নিই সে বা ফিক্সিং বিলিফস, যদি আমরা যে মানে আমাদের বিলিফ গুলো যে হচ্ছে ফিক্সড করি, সেটা 4টা মেথড আছে। একটা হচ্ছে মেথড অফ টিনেসিটি, সেটা হচ্ছে যে মেথড অফ টিনেসিটি কি, সেটা হচ্ছে প্রবাবলি বিকজ অফ আওয়ার আপব্রিঙ্গিং এন্ড সোশ্যালাইজেশন প্যাটার্ন উই বিলিভ এন্ড অ্যাকসেপ্ট সার্টেন থিংস টু বি ট্রু। কিছু কিছু জিনিস ট্রু হবে। ফর এক্সাম্পল, যে মোস্ট রিলিজিয়াস বিলিভ স্পিরিচুয়ালি ওপেন omens, superstition and astrology existing in the society are through the method of টিনেসিটি of beliefs, ঠিক আছে। কিন্তু কিছু রিলিজিয়াস হচ্ছে নলেজ আছে যেটাকে হচ্ছে মেথড অফ টিনেসিটি বলে, যে রিলিজিয়াস থেকে আমাদের নবী অথবা ধরো অন্যান্য ধর্মের যে সমস্ত প্রিস্ট আছে, তাদের যে সমস্ত কথা আছে সেগুলোকে ওয়ান কাইন্ড অফ নলেজ বলে, মানে দ্যাট মিনস হচ্ছে সেটাকে মেথড অফ টিনেসিটি বলে। আরেকটা হচ্ছে মেথড অফ অথরিটি। মেথড অফ অথরিটি মানে কি, প্রাচীনকালে বা আগেকার যুগে যখন ওল্ডেন এজ ছিল, তখন কিং অথবা প্রিস্ট অথবা আদার লিডার যেটা, ঠিক আছে, সেখান থেকে যে কথাগুলো বলতো, যে কথার এগেনস্টে কোনো কোশ্চিন করা যেত না, মানে এইটাই বলছে। যেমন হচ্ছে কি, গ্যালিলিওকে তো তোমার দিছিল, তাই না, বা তোমার হচ্ছে সাজা দিছিল তো গ্যালিলিওকে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে বা এরকম একটা কথা নিয়ে। মনে আছে কারোর? তোমাদের মনে আছে কারোর? বা হেমলক পান করেছিল কাকে? কেউ কিছু বলতে পারো না? হেমলক পান করেছিল কাকে, মনে আছে? আচ্ছা, যাই হোক, হেমলক নামে একটা বিষ পান করেছিল, যে এক সায়েন্টিস্টের কথা বলছিল, সেটা সম্ভবত সক্রেটিস, সরি, সক্রেটিস। তার যে কথা ছিল, ওই কথা, ও তো প্রিস্টের এগেনস্টে কথা বলছিল, তাই না, ধর্মীয় যারা ছিল সেই সমাজের, তাদের এগেনস্টে যারা কথা ছিল, সেই তাহলে ওদের যে নলেজটা, ওখান থেকে যদি তুমি কোনো নলেজ নাও, তাহলে ওরা যা বলবে সেটাই তোমার হচ্ছে মানে অথেন্টিক, এবং সেটাই তোমাকে নিতে হবে। তাহলে সেটা হচ্ছে মেথড অফ অথরিটি। আরেকটা হচ্ছে মেথড অফ ইনটিউশন, ঠিক আছে, আরেক ধরনের নলেজ অ্যাকুইজিশন মেথড আছে। এটা হচ্ছে নলেজ অফ ইনটিউশন, যেটা হচ্ছে দি মেথড অফ ইনটিউশন আর প্রায়োরিটি মেথড অফ অ্যাকোয়ারিং নলেজ ইজ কনসিডার্ড টু বি সুপিরিয়র টু দ্য টু অলরেডি মেনশন। মানে এই দুটা মেথড যেটা ছিল, তার থেকে আরেকটা সুপিরিয়র মেথড, যেটাকে হচ্ছে মেথড অফ ইনটিউশন বলে। দি প্রপোজিশন অ্যাকসেপ্টেড বাই মেথড অফ ইনটিউশন আর সেলফ ইভিডেন্ট, মানে সেলফ ইভিডেন্টের উপর ভিত্তি করে যে নলেজটা তুমি নিবা, সেটাই তোমার হচ্ছে মেথড অফ ইনটিউশন। এবং তোমার জাজমেন্ট, ইট উড বি ডিফিকাল্ট টু ডিসাইড ফর শিওর হুজ জাজমেন্ট ইজ কারেক্ট, সেখানে কিছু বেশ কিছু আবার ইস্যু আছে। আরেকটা হচ্ছে ফাইনালি যেটা দেখো, যে মেথড অফ সায়েন্স, যেটা নিয়ে মূলত আমরা কথা বলবো, ঠিক আছে। আগের তিনটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, আমাদের রিসার্চ মেথোডলজি বেসিক্যালি রিলেটেড হচ্ছে মেথড অফ সায়েন্সের সাথে। তো মেথড অফ সায়েন্সটা কি, যে মেথড অফ সায়েন্স আর সায়েন্টিফিক মেথড ইজ এ প্র্যাকটিক্যাল মেথোডোলজি অফ অ্যাকোয়ারিং নলেজ বাই ফ্রেমিং স্পেসিফিক কোশ্চেন অ্যান্ড সিস্টেমেটিক্যালি ফাইন্ডিং অ্যান্সার। যেটা আমরা রিসার্চ মেথোডলজিতে আমরা যখন রিসার্চ করব, তার সাথে রিলেটেড এই রিসার্চের মাধ্যমে আমরা যে নলেজটা নিব, সেটাই হচ্ছে মেথড অফ সায়েন্স। কথা বুঝতে পারছি? এবং অ্যামং দ্য 4 মেথডস অফ অ্যাকোয়ারিং নলেজ, সায়েন্টিফিক মেথড ইজ দ্য মোস্ট রিলায়েবল। কারণ সায়েন্টিফিক মেথডসে তুমি যখন কোনো কিছু, তুমি একটা ইকুয়েশন যদি তুমি ধরো নতুন করে ক্রিয়েট করতে চাও, তার মানে কি, ইকুয়েশনটা বলার পরে তোমাকে ওটার প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন দিতে হবে, বা ওটাকে তোমাকে প্রুফ করতে হবে। তাছাড়া তোমার ওই ইকুয়েশনটা কিন্তু, অথবা একটা থিওরি তুমি যদি দাও, তার এগেনস্টে কিছু প্রুফ দিতে হবে, প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্লিকেশন দিতে হবে। অথবা তুমি যদি একটা ধরো মেশিন লার্নিং এর কোনো একটা অ্যালগরিদম ডেভেলপ করো, তার মানে কি ওই অ্যালগরিদম দিয়ে তোমাকে ধরো কোনো অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না। মানে তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট থিসিস করছো, বা যারা ধরো মাস্টার্সে থিসিস করবা, এই ধরনের কোনো কিছু মেশিন লার্নিং অথবা অন্যান্য যে সমস্ত ইস্যুগুলো আছে, সেখানে যদি করতে চাও, তাহলে আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, এই যে মেথড অফ সায়েন্সের। কারণ শুধু কথা বললে আসলে হবে না। এটা একটা ইন্ডিয়ান, মানে আমাদের রিলেটেড, আমি যে রিলেটেড সাধারণত রিসার্চ করি, পেপারটা হচ্ছে আমার কাছে রিভিউতে আসছে, ঠিক আছে। এখানে দেখো, এটা IEEE ট্রানজেকশনাল অ্যান্টেনা প্রপাগেশন, যে এই রিলেটেডই মূলত আমার রিসার্চ কাজ, যার কারণে আমি এই রিলেটেড ধরো জার্নাল টার্নাল যেগুলো নিয়ে কথা বলি। তো এইখানে দেখো বেসিক ইস্যু হচ্ছে, টাইটেলটা পড়ে দেখো, যে নোভেল টাইম ডোমেন বিম ফর্মিং অ্যালগরিদম
ফর কনসিলড অবজেক্ট ডিটেকশন। কথা বুঝতে পারছো? এটা কিন্তু একটা জার্নালের টাইটেল। তার মানে কি এখানে একটা সায়েন্টিফিক ইস্যু আছে, তারা একটা নোভেল অ্যালগরিদম প্রপোজ করতেছে, টাইম ডোমেইন বিম ফর্মিং অ্যালগরিদম, যার কাজটা হচ্ছে অবজেক্ট ডিটেক্ট করবে। কথা বুঝতে পারছো কিনা? আমি একটু সামারি বলি। সেটা হচ্ছে এক ধরনের অ্যালগরিদম তারা প্রপোজ করছে, বিভিন্ন ধরনের টাইম ডোমেইন, ফ্রিকোয়েন্সি ডোমেইন কিছু ইস্যু আছে, সেখানে তারা একটা বিম ফর্মিং অ্যালগরিদম একটা প্রপোজ করছে, যে অ্যালগরিদমের মাধ্যম দিয়ে যদি তুমি এয়ারপোর্টে যাও, সেই এখন অথবা যে কোনো একটা সিকিউরিটি জোনে যাও, সেখানে যদি যখন তোমাকে স্ক্যান করে, এখন সাধারণত কি ধরনের জিনিস ব্যবহার করে বলো তো? মানে তোমার বডি যদি স্ক্যান করতে চায় তাহলে কি ইউজ করে এখনকার টেকনোলজি যেগুলো ব্যবহার করে? কেউ কিছু বলতে পারো? কাউকে চেক করেনি এ পর্যন্ত? আমার কথা বুঝেনি? তোমরা কি আসো না চলে গেছো? ম্যাগনেটিক কোনো কিছুতে চেক করা হয়তো বা, জানি না ওই চেকগুলো। একটা চেক করে তো মেটাল ডিটেক্টর। যদি তোমার কাছে পিস্তল থাকে তাহলে সেটাকে কিভাবে ডিটেক্ট করবে? মেটাল ডিটেক্টর, এটার নাম তো শুনছো। জি স্যার। আচ্ছা, এয়ারপোর্টে যারা কেউ এয়ারপোর্ট ইউজ করছো? করনি নাকি করছো? করছি স্যার। এই এয়ারপোর্টে তোমাকে কি ব্যবহার করে? তোমাকে স্ক্যান করার সময় কি ব্যবহার করে বলো তো? এটা বলতে পারবো না স্যার। একটা স্ক্যানার ব্যবহার করে, এক্সরে বা স্ক্যানার টাইপের সামথিং ব্যবহার করে। আমাদের দেশে হয়তো ওইরকম কিছু নেই, বাট আসলে কোন একটা সাউন্ড করে। দেখবা যে তুমি যখন যাবা, তোমাকে যদি কোনো মেটাল বা সামথিং কিছু একটা পাই, তাহলে দেখবা যে একটা সাউন্ড করে। ঠিক আছে? তো এক্সরে বা এই রিসার্চার যে কাজটা মূলত করছে, এটা একটা ইন্ডিয়ান রিসার্চার, ইন্ডিয়ান একটা গ্রুপ। তারা মূলত কাজ করছে কি, আমি তোমাকে দেখাই যে তারা মূলত করছে কি, যদি তোমার পকেটে কোনো পিস্তল বা তোমার হচ্ছে ব্লেড অথবা তোমার চাকু থাকে, তাহলে তারা মাইক্রোওয়েভ ইমেজিং নামে একটা সিগন্যাল জেনারেট করে, সেই সিগন্যালকে ইমেজের কনভার্ট করে একটা, মানে যেখানে তারা একটা নতুন অ্যালগরিদম প্রপোজ করছে, যার মাধ্যম দিয়ে একটা ইমেজ স্ক্রিনে দেখবে, স্ক্রিনে দেখে বুঝবে যে এখানে তোমার এই ধরনের মেটাল কোনো কিছু আছে কিনা। কথা বুঝতে পারছো কিনা? তো এখানে যেহেতু মাইক্রোওয়েভ ইমেজিং একটা টার্ম বলছে, যার কারণে এটা হচ্ছে কম্পারেটিভলি এক্সরে থেকে হচ্ছে কম ক্ষতিকারক। এক্সরে তো রেডিয়েশন ইফেক্ট আছে, সেটা তো জানো। জি স্যার। ঠিক আছে? এরকম বেশ কিছু ইস্যু আছে, যদি তোমার বিভিন্ন মানে শরীরে কমপ্লেক্সিটি থাকে, প্রেগনেন্ট থাকে, বিভিন্ন ইস্যু থাকে, তাহলে এগুলো ক্ষতিকর। তো বারবার যদি কেউ স্ক্যান করে, তো এগুলোর জন্য ক্ষতিকর। এই কথাগুলোই বেসিক্যালি তার ইন্ট্রোডাকশনে কথাগুলো বলছে। এবং এখানে আরো কিছু এক্সিস্টিং যে সমস্ত অ্যালগরিদম গুলো আছে, যেমন তোমরা নাম শুনছো কিনা আমি জানি না, ডাস অ্যালগরিদম একটা অ্যালগরিদম আছে, ডিলে এন্ড সাম অ্যালগরিদম অথবা ডিলে মাল্টিপ্লাই এন্ড সাম অ্যালগরিদম। এই অ্যালগরিদম নিয়ে কথা বলছে, বাট এই অ্যালগরিদমের কিছু ইস্যু আছে, সেখানে কিছু কমপ্লেক্সিটি আছে। যে সমস্ত এখানে প্রবলেম স্টেটমেন্ট গুলো কথা বলার পরে সে একটা ধরো অ্যান্টেনা ডেভেলপ করছে, সেখান থেকে সে তার মানে অ্যান্টেনার প্রপার্টিজ গুলো সে অ্যানালাইসিস করছে, যেটা দেখছে যে এক্সিস্টিং যে সমস্ত অ্যান্টেনা গুলো আছে তার থেকে এটা ভালো। দেন সে কি করছে, এখানে মেজারমেন্ট করে ফেব্রিকেট সে এক্সপেরিমেন্টে গেছে, প্রথমে সিমুলেশন করছে, এটা কিন্তু সিমুলেশন। দেন সে এক্সপেরিমেন্টেশনে গেছে, এক্সপেরিমেন্টে যাওয়ার পরে সে কি করছে, এই ইকুইপমেন্ট মানে এই অ্যান্টেনাটা ডেভেলপ করছে, করার পরে এখন সে ইমেজিং সিস্টেম যখন ডেভেলপ করছে, সেই তিনটা এলিমেন্ট নিয়ে কাজ করছে। গান, তোমার হচ্ছে পিস্তল, গান, নাইফ এন্ড ব্লেড। দেন ইমেজিং সিস্টেম যখন সে টোটাল ইমেজিং সিস্টেম যখন সে ল্যাবে হচ্ছে ডেভেলপ করছে, তখন একজন হিউম্যান বডির পকেটে হচ্ছে গান রাখছে, নাইফ রাখছে, তিনটা একসাথে রাখছে। রাখার পরে সে প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করছে, করার পরে সে এখান থেকে একটা ব্যাক স্ক্যাটার সিগন্যাল নিছে, যার ফ্লো চার্টটা হচ্ছে এই ধরনের। দেওয়ার পরে সে কি করছে, এখানে আরো কিছু অ্যালগরিদম ব্যবহার করছে, যার মাধ্যম দিয়ে হচ্ছে যদি কোনো নয়েজ থাকে সেটাকে রিমুভ করছে, যে অ্যালগরিদমের মাধ্যম দিয়ে করার পরে দেন হচ্ছে ফাইনালি সে তার একটা গ্রিড দেখাইছে, যে এখানে সে ডাটাটা কিভাবে নিচ্ছে। তারপরে হচ্ছে ইমেজটা রিকনস্ট্রাক্ট করছে, যেটা মাধ্যম দিয়ে করার পরে সেটাকে ভিজুয়ালি সে দেখাইছে, যে এই পজিশনে এইভাবে আমি হচ্ছে ইমেজটা দেখাইতে পারি। এটাই তার হচ্ছে, তাহলে দেখো ফাইনালি সে বলছে যে এক্সিস্টিং যে রিসার্চাররা যা যা কাজ করছে তার থেকে তার পারফরমেন্স গুলো এবং প্রপোজড অ্যালগরিদমের পারফরমেন্স গুলো প্লাস হচ্ছে অবজেক্ট ডিটেকশনের বেশ কিছু সুবিধা থাকার কারণে তারটা হচ্ছে বেটার আর কি। এই কথাটাই বলে সে তার ওভারঅল পেপারটাকে প্রেজেন্ট করছে। এবং এখানে এর মাধ্যম দিয়ে এই যে নতুন যে ডিভাইস প্লাস অ্যালগরিদম, এটাই তার হচ্ছে ধরো সায়েন্স, মানে নিউ রিসার্চ, মানে সায়েন্সের একটা নিউ ইস্যু আর কি। কথা বুঝতে পারছো কিনা? এবং এক্সিস্টিং যে সমস্ত আছে, যারা অন্যান্য যে অ্যালগরিদম আছে, এটা তার একটা নোভেলিটি। তারপরে একটা ইমেজিং সিস্টেম যেটা করছে, কিছুটা নোভেলিটি আছে।
এবং ফাইনালি সে একটা অবজেক্ট ডিটেক্ট করে দেখাইছে প্র্যাকটিক্যালি যে এটার অন্যদের থেকে বেটার মেথড। কথা বুঝতে পারছো? এই পেপারটা ধরো সাবমিট করছে, যেমন আমার কাছে এটা রিভিউতে আসছিল, আমি এটার কিছু ক্রিটিসিজম দিছি, হয়তো অন্যান্য 5 জন আরো 3 জন রিভিউয়ার আছে তাদের কাছে যাবে, যাওয়ার পরে যদি সে রিভিউয়ারদের ওই সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারে, দেন দেখো যে অ্যান্সার দিতে পারে, তাহলে কি হবে ফাইনালি এটাকে মানে যদি রিভিউয়ার কনভিন্স হয় দেন এটাকে অনলাইনে পাবলিশ করবে এই জার্নালটা, এবং এইভাবে একটা নতুন নলেজ হচ্ছে ক্রিয়েট হবে। কথা বুঝতে পারছো কিনা? এবং তুমি যখন তোমার কোনো মাস্টার্স এর কাজ করবা, সেই কাজটাকে যদি তুমি যখন পেপারে জার্নালে কনভার্ট করতে পারো ভালো কোনো কাজে, তখন তোমাকে এভাবে প্রেজেন্ট করতে হবে, এবং এর মাধ্যম দিয়ে তুমি কি করতে পারবা, একটা হচ্ছে নলেজ ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে? একটা তোমার হচ্ছে যেটা আমরা দেখতেছিলাম যে একটা তুমি হচ্ছে মেথড অফ সায়েন্সের মাধ্যম দিয়ে তুমি হচ্ছে একটা নতুন কিছু সোসাইটিকে দিতে পারবা। কথা বুঝতে পারছো কিনা? এই হচ্ছে ওভারঅল মেথড অফ সায়েন্স, যেখান থেকে কি দিস ইউনিক ক্যারেক্টারিস্টিকস অফ সায়েন্স ফ্রম আদার মেথডস, সেখানে বললাম যে এই ইস্যুগুলোই হচ্ছে এই মেথড অফ সায়েন্সের ভিতরে আছে, যেটার আসলে ডিটেইলস ইন সায়েন্স থিওরি লস, যেটার ডিটেইলস আসলে নেক্সট সেকশনে আছে। কথা বুঝতে পারছো কিনা? এখন এই পর্যন্ত যা কথা বললাম, আমি একটা পেপার দিয়ে এক্সাম্পল দিয়ে যা যা কথা বললাম, এগুলো কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা দেখো তো, মানে আমার কথা বুঝছো কিনা? জি স্যার। কারো কোনো কোশ্চিন আছে কিনা, কোনো দেখার আছে কিনা? আর তোমরা এই বইটা আমি দিয়ে দিব, তোমরা একটু চ্যাপ্টার 1টা একটু নিজেরা পড়বা, পড়ে যদি কোনো কোশ্চিন তোমাদের কাছে মনে হয় তাহলে বলবা, মানে আমি যতটুকু জানি সেটা বলার চেষ্টা করবো, না হলে পরে আমি ডিসকাস করব। ঠিক আছে? কিন্তু তোমরা যদি নিজেরা এখন পড়ো, তোমরা তার আন্ডার গ্রাজুয়েট না, নিজেরা একটু যদি পড়ো, যারা পড়ো অন্তত কিছু টাইম দাও, তাহলে আরো ভালো কিছু শিখতে পারবা। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? দেখো এই পর্যন্ত যা কথা বললাম, এই পর্যন্ত আমরা নলেজ নিয়ে কথা বললাম, নলেজের কিছু অ্যাকুয়ারিং, কিভাবে আমরা নলেজ অ্যাকুয়ার করব, 4টা মেথড নিয়ে কথা বললাম, এবং ফাইনালি দেখালাম যে আমাদের রিলিভেন্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে কিভাবে একটা পেপারে তার নতুন ধরনের নলেজ হচ্ছে প্রেজেন্ট করে। দেখো কারো কোনো ইস্যু আছে ডিসকাসের বা কনফিউশনের? আচ্ছা, এরপরে দেখো যদি আমরা একটু দেখি, এটা গেল নলেজেরই কিছু ইস্যু। এখন আসো যদি একটু দেখি যে আমরা এখন হচ্ছে সায়েন্সের কাছে চলে আসলাম। ঠিক আছে? মেথড অফ সায়েন্সের কাছে। এখন সায়েন্সের সাথে আবার রিলেটেড হচ্ছে টেকনোলজি। সায়েন্স এবং টেকনোলজি, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, 3টা জিনিস হচ্ছে আলাদা টার্ম। কেউ কি বেসিক কোনো পার্থক্য বলতে পারবা? বলো তো, কেউ কি বেসিক কোনো কিছু বলতে পারবা, বা এই পর্যন্ত জানা আছে এই ধরনের কিছু দেখছো? কারো কিছু জানা আছে যে আসলে সায়েন্স এবং টেকনোলজির ভিতরে বেসিক পার্থক্যটা কি? কেউ মানে এই ধরনের কোনো কিছু তো দেখোনি মনে হয়, নাকি? স্যার আচ্ছা, সায়েন্স কি থিওরিটিক্যাল আর টেকনোলজি এটার অ্যাপ্লাইড? হ্যাঁ এটা কিছুটা কথা আছে, সেটা ঠিক আছে, যে সায়েন্সটা হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল কনসেপ্ট, আর টেকনোলজি হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ইঞ্জিনিয়ারিং হচ্ছে টেকনোলজি থেকে আরো ডিটেইলস, মানে বেসিক কথা হচ্ছে এটা। তো বেসিক্যালি সায়েন্সের আসলে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। সায়েন্স টার্মটা আসে মূলত হচ্ছে ল্যাটিন ওয়ার্ড সাইন্টিয়া থেকে, এবং যার নাম হচ্ছে বেসিক্যালি মিনিং নলেজ। তাহলে নলেজের সাথে কিন্তু বেসিক্যালি সায়েন্সটা রিলেটেড। কথা বুঝতে পারছো কিনা? সাইনটা হচ্ছে তোমার, সায়েন্স ওয়ার্ডটা আসছে সাইন্টিশিয়া, সাইন্টিয়া, এ ল্যাটিন নাম মিনিং নলেজ, এবং ইট ওয়াজ অর্ডিনারি ইউজড টু মিন সিম্পলি নলেজ। কথা বুঝতে পারছো? এবং নলেজের পরে বেসিক্যালি সায়েন্স আসে, বাট আসলে ইন সংস্কৃতি আবার অন্যভাবে বলছে, বাট হাউ আবার টুডে সায়েন্স অ্যাজ আন্ডারস্ট্যান্ড টুডে ইজ মাস মোর দ্যান সিম্পলি নলেজ। মানে আগেকার যে কনসেপ্ট ছিল ল্যাটিনে, সেখান থেকে আসলে সায়েন্সটা এখন আরো অনেক অনেক কিছু। এবং মেজর ডিস্টিংগুইশ ফিচার অফ সায়েন্টিফিক নলেজ ইন কম্পারিজন টু আদার কাইন্ডস অফ নলেজ ইজ দ্যাট ইট ইজ নট স্ট্যাটিক। আরেকটা মেজর ইস্যু হচ্ছে ইট ইজ নট স্ট্যাটিক, এটা চেঞ্জেবল। ঠিক আছে? আজকে একটা কথা বলছে সায়েন্স, 2 দিন পরে দেখা যাচ্ছে আরেকজন আরেকটা কথা বলতেছে। সায়েন্টিফিক নলেজ ইজ কনস্ট্যান্টলি রিভাইজড অর এক্সপ্যান্ডেড থ্রু দ্য প্রসেস অফ অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্টেশন। এটা আরেকটা মেজর পার্থক্য হচ্ছে নলেজ এবং সায়েন্টিফিক নলেজের ভিতরে। আর এখানে আসলে এক একজন ফিলোসফিক্যালি, আবার সায়েন্স আবার আরেক ধরনের। Basically, science is closely related to philosophy. For a considerable period in the history of science, both science and philosophy are considered the same. কিছু কিছু আগের যুগে, এবং 18th সেঞ্চুরিতে the use of term science in the sense of তোমার একটা ইস্যু ছিল, এবং যেখানে তোমার হচ্ছে
কথা বলছিল হচ্ছে যে সায়েন্স ইন দ্য সেন্স অফ এনি সিস্টেমেটিক ফিল্ড অফ স্টাডি বিগ্যান টু গেট অ্যাকসেপ্টেন্স ডিস্টিংগুইশ ইটসেলফ ফ্রম ফিলোসফি, যেটা ফিলোসফির যে আগেকার সেম ছিল, ফিলোসফি এবং সায়েন্স ছিল, সেখান থেকে আসলে আরো কিছু বেশি দিয়ে বেসিক্যালি সায়েন্সটা আসছে। এবং ডু নট কনফিউজ সায়েন্স উইথ কমন সেন্স। কমন সেন্স আর সায়েন্স কিন্তু এক জিনিস না, অলদো বোথ হ্যাভ সাম সিমিলারিটিস। এবং এখানে দেখো টমাস হেনরি হাক্সলি নামে একজন মানে ফিলোসোফার বা সায়েন্টিস্ট যেই বলো, একটা বেসিক ডেফিনেশন দিয়েছে। তার কথাতে হচ্ছে যে সায়েন্স ইজ নাথিং বাট ট্রেন্ড অ্যান্ড অর্গানাইজড কমন সেন্স sub differing from the latter only a veteran may differ from a raw recruit, and it is method different from those of common sense only as far as the guardsman cart and thirst differ from the manner. এটা philosophical কথাবার্তা। বেসিক্যালি সায়েন্স ইজ মোর দ্যান হচ্ছে ফিলোসফি না, কারণ এখানে বেশ কিছু ইস্যু আছে। ইফ ইউ কনসিডার বোথ অ্যাজ নলেজ, সায়েন্স এবং ফিলোসফি বোথ হ্যাভ নলেজ, দেন কমন সেন্স ইজ নলেজ attained from information around us, but scientific knowledge is through observation and experience on a particular subject. মেইন কথা হচ্ছে সায়েন্সটা হচ্ছে বেসিক ইস্যুটা হচ্ছে অবজারভেশন এবং এক্সপেরিমেন্টেশনের উপর ডিপেন্ড করবে। বেসিক কনসেপ্ট হচ্ছে এটা। আর অপরদিকে এবং সায়েন্সের যে বেশ কিছু ডিসিপ্লিন আছে সেটা যদি একটু দেখো, যে সায়েন্সের আমরা যে সমস্ত ডিসিপ্লিন গুলো যদি দেখি, একটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স, একটা সোশ্যাল সায়েন্স, একটা হচ্ছে হিউম্যানিটিস। হিউম্যানিটিস কিন্তু বেসিক্যালি একটা সায়েন্সেরই ডিসিপ্লিন, ঠিক আছে। আর ন্যাচারাল সায়েন্স অন দি আদার হ্যান্ড, ন্যাচারাল সায়েন্স হচ্ছে যদি তুমি দেখো যে ন্যাচারাল সায়েন্সের আবার ডিসিপ্লিন আছে, সেটা হচ্ছে বেসিক সায়েন্স এন্ড অ্যাপ্লাইড সায়েন্স। কথা বুঝতে পারছো কিনা? যেমন এরপরে আসো আমরা যেমন কম্পিউটার সায়েন্স পড়তেছি, এটা বেসিক্যালি আছে অ্যাপ্লাইড সায়েন্স। কথা বুঝতে পারছো কিনা? ন্যাচারাল সায়েন্স ডিসিপ্লিন আর ইউজুয়ালি কনসিডার বেসিক সায়েন্স এন্ড অ্যাপ্লাইড সায়েন্স। আর অপরদিকে অ্যাপ্লাইড সায়েন্স, টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং অফশোর্টস অফ সায়েন্স। কথা বলছি। এখন আসো আমরা ধীরে ধীরে আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা এদিকে যদি যাই, যে অ্যাপ্লাইড সায়েন্স, টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং অফশোর্টস অফ সায়েন্স। অ্যাপ্লাইড সায়েন্স ইউটিলাইজ এক্সিস্টিং সায়েন্টিফিক নলেজ। বেসিক্যালি এক্সিস্টিং যে সায়েন্টিফিক নলেজ আছে সেটার যে অ্যাপ্লিকেশন, এবং সেটাই হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লাইড সায়েন্স। কথা বুঝতে পারছো কিনা? এবং টেকনোলজি ইজ ডেভেলপমেন্ট or improvement of device or application appliance using already known principle and methods. টেকনোলজিটা বেসিক্যালি অ্যাপ্লাইড সায়েন্সের মানে টেকনোলজি হচ্ছে ডেভেলপমেন্ট অর ইমপ্রুভমেন্ট অফ এ ডিভাইস অর অ্যাপ্লায়েন্স ইউজিং অলরেডি নোন প্রিন্সিপাল এন্ড মেথডস। যেটা সায়েন্সের যে সমস্ত ম্যাথ প্রিন্সিপাল এবং মেথড গুলো আছে সেটা দিয়ে যদি কোনো ডিভাইস অথবা অ্যাপ্লায়েন্স তৈরি করি, তাহলে সেটা হচ্ছে টেকনোলজি। আর পিওর সায়েন্স হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড বেটার থ্রু নলেজ ক্রিয়েশন। যেমন এই যে কোভিড-19 আসলো, তো কোভিড-19 বেসিক্যালি অ্যাপ্লাইড সায়েন্স। কিন্তু যদি কেউ তোমার মানে বেসিক সায়েন্স না জানে, কেউ যদি এই যে কেমিক্যাল রিয়াকশন গুলো না জানে, মানে আমাদের মানে কোভিড এর যে তোমার জিনোম সিকোয়েন্স বা এর যে ইস্যু, তার সাথে কোন কেমিক্যাল দিলে কোনটা না হবে, এটা যদি না জানে, তাহলে কি ভ্যাকসিন ডেভেলপ হতো না। কথা বুঝতে পারছো? তাহলে দেখো, এবং এই বেসিক সায়েন্স জানার, পিওর সায়েন্স যেটা বা বেসিক সায়েন্স জানার কারণেই কিন্তু আসলে এই এত নলেজ ক্রিয়েট হয়েছে। যদিও আমরা বেসিক সায়েন্স যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথমেটিক্স যেটাকে বলি, এগুলো সবই হচ্ছে বেসিক সায়েন্সের ভিতরে পড়বে। এবং এই ইস্যুগুলো না আসলে কিন্তু আজকে তোমার কম্পিউটার সায়েন্স আসতো না। আগে কিন্তু বেসিক্যালি নাম ছিল কি? ফিজিক্স। ফিজিক্স থেকে আসলো আসলে বেসিক্যালি হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স। তারপরে আসলো হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেন অ্যাপ্লাইড ফিজিক্স থেকে আসলো হচ্ছে বেসিক্যালি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। দেন আসলো হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এবং কম্পিউটার সায়েন্স থেকে আস্তে আস্তে আরো দেখবা যে অন্যদিকে চলে যাচ্ছে। এখন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, মানে এটা কিন্তু কম্পিউটার সায়েন্স থেকে আস্তে আস্তে শাখাগুলো বের হয়েছে। কথা বুঝতে পারছো কিনা? এবং এখানে পিওর সায়েন্সের মাধ্যম দিয়েই বেসিক্যালি ওয়ার্ল্ডের যে বেটার নলেজ গুলো ক্রিয়েট হয়েছে, বাট অ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি ফর কন্ট্রোলিং দ্য ওয়ার্ল্ড, ফর মেকিং ইট এ বেটার প্লেস ফর হিউম্যান বিং। এটা হচ্ছে অ্যাপ্লাইড পিওর সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স, টেকনোলজির বেসিক ইস্যু বা বেসিক ডিফারেন্স। আর এখানে আরো কিছু ডিস্টিংশন আছে বিটুইন টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং। যেমন টেকনোলজি ইজ দ্য ফিল্ড দ্যাট অ্যাপ্লাইড সায়েন্স টু সলভ প্রবলেমস উইথ এ কমার্শিয়াল এন্ড ইন মাইন্ড। দি ওয়ার্ল্ড ইজ ফ্রম টেকনোলজিয়া। যেমন বেসিক্যালি টেকনোলজি বা তোমার এই যে ইঞ্জিনিয়ারিং যেগুলো আসছে, এগুলো বেসিক্যালি হচ্ছে কমার্শিয়াল। যেমন হচ্ছে কম্পিউটার আজকে বিক্রি হচ্ছে। এখন
এই যে টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং যদি তোমার পিওর সায়েন্স গুলো ডেভেলপ না হতো তাহলে তোমাকে আজকে এত সস্তায় কোনো কিছু হচ্ছে দিতে পারতো না। এই যে প্রিন্ট তুমি করতেছো অথবা আজকে ল্যাপটপ যে টাকায় ব্যবহার করতেছো এটা এটা করতে পারতো না। কিন্তু এর বেসিক ইস্যু এই যে প্রিন্টার বা কম্পিউটার যেটাই তুমি বলো না কেন, এর কিন্তু বেসিক প্রিন্সিপাল হচ্ছে পিওর নলেজ। কথা বুঝতে পারছো না? তো এখানে বেশ কিছু ইস্যু ডিসকাস করছে এবং পরবর্তীতে দেখো যে ধরো আস্তে আস্তে যখন টেকনোলজি আরো ডেভেলপ হয়েছে, আরো হিউম্যান মানে সবকিছুই হচ্ছে হিউম্যানকে ভালো রাখার জন্য বেসিক্যালি টেকনোলজি ইঞ্জিনিয়ারিং গুলো আসছে। কথা বুঝতে পারছো না? মানে হিউম্যান সাপোর্টের জন্য তোমার হচ্ছে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং মেথড গুলো আসছে। এবং এখানে বেসিক্যালি ওই যে সায়েন্স এর অ্যাপ্লাইড সায়েন্সের এখন ভিন্ন ভিন্ন শাখা, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং ভিন্ন ভিন্ন শাখা চলে আসতেছে। কথা বুঝতে পারছো কিনা? এই যে যতটুকু কথা বললাম এগুলোর বেসিক কনসেপ্ট হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স, টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং। প্রথমত আসলো তোমার সায়েন্স ডিসিপ্লিন, সেখান থেকে আসলো ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্সের দুইটা ভাগ হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স এবং বেসিক সায়েন্স। অ্যাপ্লাইড সায়েন্সের সাথে রিলেটেড বেসিক্যালি হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। টেকনোলজি ইঞ্জিনিয়ারিং থেকেই আবার আস্তে আস্তে বায়ো ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলোর দিকে চলে গেছে। এই হচ্ছে ওভারঅল কথাবার্তা বেসিক্যালি সায়েন্সের সাথে রিলেটেড, যেটাকে আমরা সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে কথা বললাম। এবং এখন আসো দেখো এতটুকু যা কথা বললাম কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জানার আছে কিনা? দেখো তো, আমি শুধু কথা বলতেছি কারণ তোমাদের কাছে তো মানে পরে হয়তো প্রেজেন্টেশন বা যখন নিব তখন কথা বলবো। এই ইস্যুগুলো কিছুটা ক্লিয়ার হচ্ছে কিনা, কারণ তোমাদের কোনো রেসপন্স বা কিছু দেখতেছি না। আচ্ছা আমি একটু কথা বলি, দেখি তো। মুমু আছো? জি মুমু স্যার শুরু আছি। আছো? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আচ্ছা আমি যতটুকু কথা বললাম এর ভিতরে দেখো তো নলেজ মানে তুমি যদি বুঝে থাকো এখানে যে নলেজের যে 4টা মেথড আছে তার ভিতরে যদি আমরা যে রিসার্চ মেথোডলজি পড়তেছি এটা আসলে কোন মেথডের ভিতরে পড়বে? যদি একটু শুনে থাকো বলো। আমার কথাটা বুঝতে পারছো? না স্যার বুঝতে পারিনি। 4টা মানে নলেজের মানে কোন 4টা নলেজ স্যার? নলেজ যে আমরা অ্যাকুয়ার করব, নলেজের একজন হ্যাঁ। ফিলোসোফার 4টা মেথডের কথা বলছে। বেসিক্যালি হচ্ছে তোমার টিনেসিটি, অথরিটি, ইনটিউশন এবং হচ্ছে তোমার মেথড অফ সায়েন্স। তা আমরা যখন আমাদের এই যে তোমরা যে রিসার্চ করবা নেক্সট সেমিস্টারে, এখান থেকে যে নলেজটা ক্রিয়েট করে সোসাইটিকে দিবা, এটা আসলে কোন মেথডের ভিতরে পড়বে বা এখান স্যার থেকে এটা তো মেথড অফ সায়েন্স এর মধ্যেই হ্যাঁ আসবে। এটা হচ্ছে মেথড অফ সায়েন্স। আচ্ছা জি স্যার। এখন রাজীব আসো? হ্যাঁ স্যার। তুমি তো পরে জয়েন করছো মনে হয় না? হ্যাঁ স্যার 10 মিনিট পরে join। আচ্ছা রাফি আছো? হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমি আছি স্যার। আচ্ছা বলো তো এখানে সায়েন্স আর টেকনোলজি বলতে তুমি আমি যা কথা বললাম তার থেকে তুমি কি বুঝছো? স্যার স্যার ভাই একটা কথা বলছিল যে সায়েন্স হচ্ছে স্যার এই যে মানে আমার বলতে গেলে যে এটা থিওরিটিক্যাল একটা ব্যাপার আর হ্যাঁ টেকনোলজিটা এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার স্যার। এটা সেটা তো বলছো। বুঝলাম, বাট আমি আরো কিছু কথা বলছি সেগুলো কিছুই মনে নাই না শুনোনি? শুনতে পারছি স্যার এটা। আচ্ছা তাহলে একটু দেখে নিও আর কি। আচ্ছা কথা শিওর বুঝতে স্যার। পারছো? আচ্ছা বুঝতে আছো? জি স্যার। মেথড অফ সায়েন্স বা ব্রড ক্লাসিফিকেশন অফ সায়েন্স ডিসিপ্লিনকে আমরা কয় ভাগে দেখলাম বলো তো? সায়েন্স ডিসিপ্লিনটাকে কয় ভাগে দেখলাম? জি স্যার। দেখো স্ক্রিন তো দেখতে স্যার পাচ্ছ, ন্যাচারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স। এবং হিউম্যানিটিস, তাই না? জি হিউম্যানিটিস স্যার, কিন্তু তাহলে হিউম্যানিটিস। ওয়ান কাইন্ড অফ সায়েন্স। জি স্যার। কথা বুঝতে পারছো কিনা? হিউম্যানিটিস তোমার ওয়ান কাইন্ড অফ সায়েন্স। দেন আমরা কি দেখলাম? অ্যাপ্লাইড সায়েন্স, ন্যাচারাল সায়েন্স দুই ধরনের, একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স এবং একটা হচ্ছে তোমার আর পিওর সায়েন্স বা পিওর সায়েন্স বলে অথবা বেসিক সায়েন্স বলে। এবং বেসিক সায়েন্সই পরবর্তীতে আমরা নিয়ে আসলাম হচ্ছে তোমার অ্যাপ্লাইড সায়েন্স, টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এর দিকে। কথা বুঝতে পারছো কিনা? এবং এখানে দেখো যে আরেকটু যদি নিজেরা পড়ো, এটা কিন্তু খুবই সহজ ভাষায় বইটা লেখা, তাহলে আরো কিছু ইস্যু আসবে। তাহলে এই পর্যন্ত আমরা কথা বললাম, বেসিক্যালি কিছু নলেজ দেখলাম, তারপরে সায়েন্স দেখলাম, সায়েন্সের মেথড গুলো দেখলাম। এখন আসো আমাদের যে মেইন টপিকস সেটাতে যদি আসি, এই সায়েন্সের সাথে বেসিক্যালি মেথড অফ সায়েন্স যেটা বললাম সেটাই বেসিক্যালি হচ্ছে রিসার্চ। আমরা যেহেতু মানে অ্যাপ্লাইড সায়েন্সের রিসার্চের দিকে আসছি,
সেখানে যদি আমরা রিসার্চ নিয়ে যদি কয়েকটা কথা বলি যে সেই ইস্যুগুলো যদি আরেকটু দেখি, এবং এখানে দেখো আরো কিছু কথা আমি স্লাইডে বলছি যে সায়েন্স ক্যান বি ডিফাইন্ড এজ এ ম্যাথোডোলজিক্যাল অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু অ্যাকুইজিশন অফ নিউ নলেজ। তুমি যদি ডেফিনেশন আকারে দাও তাহলে এইভাবে সায়েন্সকে আমরা বলতে পারি। আর এখানে আসলে ভিন্ন ভিন্ন ভাবে দি ডেফিনেশন অফ সায়েন্স হাইলাইট সাম অফ দ্য কি ডিফারেন্স বিটুইন লো সায়েন্টিস্ট, হাউ সায়েন্টিস্ট অ্যান্ড নন সায়েন্টিস্ট গো অ্যাবাউট অ্যাকোয়ার নিউ নলেজ, এবং আরো কিছু কথা বলছে। তো এখন যদি আমরা ডাইরেক্টলি রিসার্চের দিকে চলে যাই, দেখো যে এখন আসো ওভারঅল রিসার্চটা জিনিসটা কি, ঠিক আছে? যে ওভারঅল রিসার্চ জিনিসটা যদি কি একটু দেখি, যে মিনিং অফ রিসার্চ আসলে এটার ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা দিচ্ছে, ঠিক আছে? যেহেতু তোমাদের কোর্সটার নাম হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজি ইন কম্পিউটার সায়েন্স, আজকে শুধু আমি রিসার্চ নিয়ে কথা বলবো, দেন নেক্সট ক্লাস বা আরো পরে হচ্ছে কম্পিউটার সায়েন্সের রিসার্চ নিয়ে কথা বলবো। তো এখানে দেখো যে মিনিং অফ রিসার্চ, দ্যাট মিনস the systematic investigation into an study of materials and sources in order to establish facts and reach new conclusion. যদি একটু কথা বলো ডেফিনেশন আকারে দেখো, এখানে এক একজন এক এক ডেফিনেশন দিছে। এখানে যদি বই পড়ো সেখানে দেখবা যে আরো কিছু কথা বলছে, যেমন সেখানে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডস এর কথা বলছে, যে আগে যে কথা বলছি, এবং সেখানে তোমার লজিক, রিজন, এভিডেন্স আর এসেনশিয়াল পার্ট অফ মডার্ন রিসার্চ, ঠিক আছে? বা লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং এর কথা বলছে। তুমি একটা কথা বললা, সেটা কিন্তু আসলে কথা বললে হবে না, তোমাকে প্রুফ দিতে হবে। কথা বুঝতে পারছো কিনা? প্রুফ দিতে হবে। এবং এখানে the literal meaning of research in meticulous search, however in popular uses research is a systematic search for answering a particular question, solving problem or gathering information, especially for a project, literary work, cinema or television series. এটা বেসিক্যালি হচ্ছে রিসার্চের কিছু ফিল্ড বলছে, আর এটা হচ্ছে বেসিক টার্ম। আর যদি আমরা যেহেতু একাডেমিক রিসার্চার, আমাদের জন্য টার্মটা একটু অন্যভাবে, সেটা হচ্ছে একাডেমিক ফিল্ডস এর ক্ষেত্রে দি টার্ম রিসার্চ ইউজ টু ডিনোট অ্যাক্টিভিটিস such as defining, redefining, solving problems, অথবা observing facts and their interpretation, অথবা formulation of hypothesis and their testing through experiments, আবার revision of existing theories and law, অথবা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন অলরেডি জেনারেটেড। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে আমরা যে সায়েন্টিফিক রিসার্চের কথা যদি বলো, সেটা হচ্ছে বেসিক্যালি মানে একাডেমিক রিসার্চের ডেফিনেশন হচ্ছে এইটা ইন একাডেমিক ফিল্ডস। এবং এখানে আরো কিছু কথা বলছে যে মডার্ন সায়েন্সের ক্ষেত্রে এক্সপেরিমেন্টেশন এন্ড সায়েন্টিফিক মেথড আর আনহেয়ার্ড টার্মস, দি রিসার্চ ওয়াজ মেইনলি থ্রু লজিক্যাল রিজনিং। মানে মডার্ন সায়েন্সের ক্ষেত্রে সবই হচ্ছে লজিক্যাল রিজনিং। তুমি যখন কোনো কথা বলবা সেটাকে তোমাকে লজিক দিয়ে বুঝাই দিতে হবে, এবং যেটাকে হচ্ছে মানে তোমার হচ্ছে ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ মেথডস এর কথা বলছে, যেটা বিকাম এ পার্ট অফ মডার্ন সায়েন্স, যেটা আমি আগে কথা বলছি ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, ঠিক আছে? পার্ট অফ মডার্ন সায়েন্স, এবং এখানে লজিক, রিজন এন্ড এভিডেন্স আর এসেনশিয়াল পার্টস অফ মডার্ন রিসার্চ। তোমাকে লজিক দিতে হবে, তোমাকে রিজন বলতে হবে, তোমাকে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা তুমি যা বলছো সেটা ঠিক আছে, তার প্রমাণ দিতে হবে। এবং এখানে রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের ডিফারেন্ট মেথোলজি তোমার অ্যাপ্লাই করতে হয়। আমাদের কম্পিউটার সায়েন্সের রিসার্চ এক ধরনের হবে, মানে রিসার্চের অবজেক্টিভ একই কিন্তু মেথডটা হচ্ছে ভিন্ন। দেখো যে তোমরা দেখছো কিনা এগ্রিকালচারে যারা রিসার্চ করে তারা কি করে, মাঠে যে কোনো কিছু লাগায় সেটাকে হচ্ছে তারা যখন জেনেটিক উৎপাদন করে অথবা একটার সাথে আরেকটা ফুলের তোমার পরাগায়ন ঘটায়, দেন কোন একটা নতুন জাত উদ্ভাবন করে, তারা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করে। কিন্তু আমাদের যারা রিসার্চ করি, যেমন আমি তোমাকে যে পেপারটা দেখালাম, এই পেপারে কি করছে, আগে সিমুলেশন করছে সফটওয়্যার দিয়ে, দেন সেটাকে ফেব্রিকেট করছে, দেন সেটার পারফরমেন্স দেখছে, দেখার পরে সেটাকে আবার প্র্যাকটিক্যালি আরেকটা অ্যাপ্লিকেশন লাগাইছে এবং সেখান থেকে আরেকটা আউটকাম পাইছে। তাহলে আমাদের রিসার্চ, এগ্রিকালচারের রিসার্চ কিন্তু বেসিক্যালি দুই ধরনের। সোশ্যাল সায়েন্সের রিসার্চ কি করে তোমরা জানো কিনা, ওরা বিভিন্ন কোশ্চিনার তৈরি করে বা কোশ্চিনার তৈরি করে সবার কাছে পাঠায় আমাদের মতামত নেয়। কথা বুঝতে পারছো কিনা? এরকম ধরো 1000 বা 2000, 5000, 20000 মতামত নিয়ে কোশ্চিনার একটাই ধরো 80-90টা করে কোশ্চিন থাকে, সেই কোশ্চিনের উপরে বেস করে তারাও কিন্তু প্রোগ্রামিং ব্যবহার করে। এখন আর প্রোগ্রামিং আছে অথবা SPSS নামে একটা প্রোগ্রামিং আছে, সেটা দিয়ে তারা একটা ডিসিশন নেয় সেখান থেকে। দ্যাট মিনস সোসাইটির কোশ্চিনের উপর ডিপেন্ড করে তারা একটা নতুন নলেজ ক্রিয়েট করতেছে। কথা বুঝতে পারছো কিনা? আর আমাদের নলেজ, আমাদের যেটা রিসার্চ সেটা হচ্ছে আমরা আমাদের ফিল্ডের টাইপের হচ্ছে করতেছি।
এবং সিমিলারলি জার্নালিস্ট, জাজ, লয়ার, পুলিশ, মানে সবারই তোমার কোনো না কোনো কিছু হচ্ছে সলভ করতে হচ্ছে, এবং সেগুলো তাদের প্রফেশনাল রিসার্চ। দেখো প্রত্যেকটা মানে সোসাইটিরই ভিন্ন ভিন্ন টাইপের হচ্ছে তোমার রিসার্চ আছে, কথা বুঝতে পারছো কিনা? এবং তোমরা দেখছো কিনা যে এক মিনিস্ট্রি, যেমন পরশুদিন দেখলাম, গতকালকে মানে একটা মেইল আসছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে হচ্ছে রিসার্চ প্রপোজাল ইনভাইট করছে, কথা বুঝতে পারছো? সেখানে কিছু প্রেসক্রাইব ফর্ম বলছে যে তুমি যদি রিসার্চ করতে চাও তুমি এবং বাংলাদেশের সংস্কৃতি নিয়ে তোমাকে করতে হবে, সেখানে মানে মানে বেশ কিছু কন্ডিশন তারা উল্লেখ করে দিচ্ছে। তাদের রিসার্চ ক্রাইটেরিয়া আবার আরেক ধরনের। এবার এভাবে প্রত্যেকটা, যেমন যারা নদী নিয়ে কাজ করে, যারা ফিশ নিয়ে কাজ করে, ফিশারিজ ফ্যাকাল্টি, তাদের রিসার্চ দেখবা যে আরেক ধরনের। যেমন তাদের দেখবা যে অনেকের হচ্ছে ইলিশ নিয়ে কাজ করে, ইলিশের যে আমার দেখো যে এখন পর্যন্ত ইলিশের কোনো জাত পুকুরে চাষ করে ইলিশ হবে এরকম কোনো কিছু এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেনি। কিন্তু একই মাছ আবার পাশের নদীতে বা এই যে বরিশাল রিজনে যারা থাকো বা তোমার সমুদ্রে এখানে বেশ কিছু মানে অটোমেটিক্যালি ইলিশ হচ্ছে, কিন্তু পুকুরের মাছে বা বদ্ধ পানিতে এখন পর্যন্ত ইলিশ চাষ করতে পারেনি। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওদের রিসার্চের এরিয়ার ভিতরে আছে, কথা বুঝতে পারছো কিনা? তো এইরকম যেমন হচ্ছে কোভিড এর, যেটা আমি তোমাদের বললাম, কোভিড এর জন্য যে ভ্যাকসিন গুলো ডেভেলপ করলো এক এক কোম্পানি, ফাইজার নামে যারা আছে, এই যে জার্মানির যে জার্মানিরই, হ্যাঁ, ওই যে এক দম্পতি যেটা তৈরি করলো, অথবা ইউএস এর একটা কোম্পানি তৈরি করলো, চায়নার একটা কোম্পানি তৈরি করলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু আসলে এই রিসার্চের মাধ্যম দিয়ে আস্তে আস্তে ইউকের যেমন সারা গিলবার্ট তৈরি করলো, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে রিসার্চের মাধ্যম দিয়ে কিন্তু এই কোভিড ভ্যাকসিনটা ডেভেলপ করছে। এবং এখন পর্যন্ত স্টিল দেখো যে ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট যখন আসতেছে তখন তাদের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ বা বুস্টার ডোজ আমাকে টিকা দিতে হচ্ছে। তার মানে কি এখন পর্যন্ত কোনো মানে সলভেবল কোনো কিছু আমাদের সায়েন্টিস্ট এখন পর্যন্ত নিয়ে আসতে পারেনি, হয়তো কাছাকাছি কিছু মানে ভ্যাকসিন দিয়ে কিছুটা হচ্ছে স্টেবল করার চেষ্টা করতেছে, কথা বুঝতে পারছি না? তো এটা ওয়ান কাইন্ড অফ রিসার্চের কারণে বেসিক্যালি এই ইস্যুগুলো আসছে। কারণ সারা গিলবার্ট নামে যে সায়েন্টিস্ট ইউকের যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির যেটা করছে, অক্সফোর্ডের যে করছে, বেসিক্যালি সে কিন্তু এর আগে হচ্ছে এইচআইভি নিয়ে, এইচআইভির যে তোমার ভ্যাকসিন তৈরি করছে, 4 রিসার্চ মেথড ছিল, যার কারণে ওই মেথড সে এখানে তার এক্সপিরিয়েন্স কাজে লাগায় সে দ্রুত ডেভেলপ করতে পারছে। তোমরা একটু নাম দিয়ে এটা সার্চ করে দেখো আর কি। এখন আসো যে এটা গেল আমি কথা বললাম, এখানে তোমার হচ্ছে আরো যদি ইট ইজ অ্যাকচুয়ালি ভয়েস অফ ডিসকভারি, যদি তুমি মিনিং অফ রিসার্চ দেখো, ইট ইজ অ্যাকচুয়ালি ভয়েস অফ ডিসকভারি। সাম পিপল কনসিডার রিসার্চ অ্যাজ এ মুভমেন্ট ফ্রম নন টু আননোন, এভাবেও রিসার্চকে কনসিডার করতে পারো। অথবা শেকিং থ্রু ম্যাথোলজিক্যাল প্রসেস টু অ্যাড টু ওয়ানস ওন বডি অফ নলেজ এন্ড টু দ্যাট অফ আদার্স বাই দ্য ডিসকভারি অফ নন ট্রাইবাল ফ্যাক্টস এন্ড ইনসাইটস, এটাও আরেক ধরনের তোমার হচ্ছে মিনিং বা ডেফিনেশন অফ মিনিং রিসার্চ। এবং এখানে দেখো যে আরো কিছু কথা বলছে যে রিসার্চ ক্যান বি ডিফাইন্ড এজ দ্য আর্ট অফ ইনভেস্টিগেশন, ঠিক আছে? একটা আর্ট অফ ইনভেস্টিগেশন হচ্ছে বেসিক্যালি একটা রিসার্চ। এবং এখানে সেখানে সায়েন্টিফিক এন্ড সিস্টেমেটিক সার্চ ফর রিলেভেন্ট ইনফরমেশন অন স্পেসিফিক টপিকস, অথবা প্রসেস অফ অ্যারাইভিং আপ এট ডিপেন্ডেবল সলিউশন টু প্রবলেমস থ্রু সিস্টেমেটিক ডাটা কালেকশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অফ ডাটা। কারণ এইটা দেখবো যে আমাদের ডাটা কালেকশন নাই, তাহলে আমাদের সাথে কিন্তু এই রিসার্চের ডেফিনেশন চলবে না, আমাদের সাথে হয়তো অন্য কোনো ডেফিনেশন চলবে, যে সিস্টেমাটিক এফোর্ট টু গেইন নিউ নলেজ, এ মুভমেন্ট ফ্রম নন টু আননোন, যেমন সার্চ ফর নিউ নলেজ, ফ্যাক্টস থ্রু অবজেক্টিভ সিস্টেমেটিক সায়েন্টিফিক মেথড ফর ফাইন্ডিং সলিউশন। তোমরা যখন প্রজেক্ট থিসিস লিখবা, থিসিসে তোমাকে একটা টাইটেল দিতে হবে, সেই টাইটেলটাই একটা নতুন টাইটেল হবে, সেখানে তার একটা অবজেক্টিভ লিখবা, সেই অবজেক্টিভ থেকে এই রিসার্চ নিয়ে তুমি কি করতেছো তার স্পেসিফিক টার্মের অবজেক্টিভ লিখতে হবে, যে এই রিসার্চ থেকে আমি এইটা করতে পারবো, কথা বুঝতে পারছো? এবং সেটাই তাহলে একটা রিসার্চ। এবং রিসার্চ ডিলস উইথ ডিসকভারিং, ইন্টারপ্রেটিং এন্ড ডেভেলপিং অফ মেথডস এন্ড সিস্টেমস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ হিউম্যান নলেজ। বেসিক কথা এইটা যে তুমি যাই করো না কেন সেটাই হচ্ছে হিউম্যান নলেজের অ্যাডভান্সমেন্ট। এগুলো সবই হচ্ছে রিসার্চের বেসিক ডেফিনেশন। আর অবজেক্টিভ অফ দ্য রিসার্চ যদি আমরা একটু দেখি, যে দি পারপোজ অফ রিসার্চ ইজ টু ডিসকভার অ্যান্সার টু কোশ্চেন থ্রু অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক প্রসিডিউর, মাধ্যম দিয়ে আমরা কিছু অ্যান্সার ডিসকভার করার চেষ্টা করি। এবং দি মেইন অফ রিসার্চ ইজ টু ফাইন্ড আউট দ্য ট্রুথ হুইচ ইজ হিডেন এন্ড হুইচ ইজ নট বি ডিসকভার্ড ইয়েট, এটাও একটা রিসার্চের অবজেক্টিভ। এবং এখানে আরো কিছু অবজেক্টিভ আছে, যেমন টু গেইন ফ্যামিলিটি উইথ এ ফেনোমেনন or to achieve a new insights into it, to know accurately the characteristics of a particular problem, to determine the frequency with which something occurs, to test a hypothesis of a causal relationship between variables। এগুলো আসলে থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো বেসিক্যালি হচ্ছে
রিসার্চের অবজেক্টিভ। এছাড়া আরো কিছু অবজেক্টিভ আছে, যেমন এক্সপ্লোরেটরি অর ফর্মেটিভ রিসার্চ স্টাডিজ, তারপরে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি উইথ সামথিং অকওয়ার্ডস উইথ অর অ্যাসোসিয়েটেড সামথিং এলস টু টেস্ট হাইপোথিসিস। তো বললামই যে সাচ স্টাডিজ আর নন হাইপোথিসিস টেস্টিং রিসার্চ স্টাডিজ। কারণ কি রিসার্চের এক এক সাবজেক্টের এক এক ধরনের রিসার্চ আছে, যার কারণে এর কোনো ফিক্সড ডেফিনেশন দিতে পারবে না। তা আমাদের সায়েন্সের ক্ষেত্রে বা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমাকে সিস্টেমেটিক অ্যাপ্রোচ দিয়ে কোনো একটা নতুন নলেজ ক্রিয়েট করা, সেটাই বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের রিসার্চ। অথবা একটা অ্যালগরিদম ডেভেলপ করা, অথবা তোমার হচ্ছে কোন একটা ইকুয়েশন ডেভেলপ করা, আর এই টাইপের যা কিছু করবা সেটাই তোমার হচ্ছে রিসার্চ। ঠিক আছে। আর আমরা অনেক সময় এরকম করি যে এক্সিস্টিং যে সমস্ত গুলো মেথড আছে সেটাকে জাস্ট আমি কিছু ডাটা ইউজ করে আমি আমার মতো ছোটখাটো একটা জিনিস করি, সেগুলোও রিসার্চ, বাট সেগুলো হচ্ছে খুবই রিসার্চের একটা মাইনর এরিয়া। যেমন আন্ডার গ্রাজুয়েটে তোমরা যে সমস্ত কাজগুলো করছো অধিকাংশ, যেমন এখন যে সমস্ত কাজগুলো চলছে অধিকাংশ সবই হচ্ছে মাইনর এরিয়া। কারণ রিসার্চ করতে গেলে তোমাকে আগে প্রবলেম ফাইন্ডিংস করতে হবে, এক্সিস্টিং মেথডের কি ধরনের প্রবলেম আছে সেটা যদি তুমি ফাইন্ড করতে পারো দেন তুমি রিসার্চ করতে পারবা, দেন তুমি সেটাকে সলিউশন, তারপরে ফাইন্ড করার পরে দেন সলিউশন করতে হবে। তুমি যখন পিএইচডি করতে যাবা, কেউ যদি পিএইচডি করতে যায়, তোমার সুপারভাইজার, অনেক সুপারভাইজার আছে, কিছু কিছু দেশে আছে প্রবলেমটা আইডেন্টিফাই থাকে, তার প্রজেক্ট থাকে, সেটা তুমি সলভ করবা। আর অনেক দেশে আছে তোমাকে লেটেস্ট পেপার পড়তে হবে, সেখান থেকে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, দেন সেটাকে সলিউশন দিতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ রিসার্চ। আবার কিছু রিসার্চ আছে ইন্ডাস্ট্রি বেস, ইন্ডাস্ট্রি হয়তো রিকোয়ারমেন্ট দিছে যে এটা চাচ্ছে, ঠিক আছে, সেটার উপর বেসিস করে তোমাকে সলিউশন বের করতে হবে। কথা বুঝতে পারছো কিনা? এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মানে সাবজেক্ট, সুপারভাইজার এবং কোন ধরনের রিসার্চ প্রজেক্টে কাজ করতেছো তার উপরে আর কি। এটা গেল অবজেক্টিভের কথা। এখন আসো এখানে আসলে মোটিভেশন অফ রিসার্চ, কেন আমরা রিসার্চ করব বা কেন আমরা রিসার্চ করব, মানে কি দরকার এই রিসার্চ করার, রিসার্চ না করলে আসলে কি হতো, রিসার্চ না করলে আজকে আমরা যত ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি হিউম্যানের, তো সেগুলোর কোনোটাই পাইতাম না। প্রথম কথা হচ্ছে এটা, সেই আদিম যুগে আমরা থাকতে হতো, ঠিক আছে। আবার রিসার্চ হচ্ছে আর্লিয়ার ডেজ আর ancestor dabbled in research because of necessity and the quest of unravel the unknown। বেসিক্যালি আদিম যুগে তো তার মানে বেঁচে থাকার একটা সংগ্রাম ছিল, সেই সংগ্রামে মানে তারা ওখান থেকে যে নলেজ অ্যাকোয়ার করছে, কিভাবে ঘর বানাইতে হবে, কিভাবে আগুন তৈরি করতে হবে, সেগুলো তাদের বেঁচে থাকার স্বার্থে, ঠিক আছে। আর এখন আমাদের দেশে মানে যত ধরনের তোমার হচ্ছে, যেমন এই যে কোভিড এর যে রিসার্চটা হলো, বেসিক্যালি এটা কিন্তু বেঁচে থাকার স্বার্থে, তাই না, হিউম্যানকে সার্ভাইভ করার স্বার্থেই কিন্তু এই ধরনের রিসার্চ হলো। আবার অনেক পিপল হচ্ছে রিসার্চ মানে মেনি পিপল টেক আপ এ রিসার্চ এজ এ ক্যারিয়ার, সেটাও অনেকে আছে, তাদের হবি হচ্ছে মানে রিসার্চার হওয়া বা সায়েন্টিস্ট হওয়া, বিকজ অফ সাম স্পেসিফিক ইন্টারেস্ট, তাদের স্পেসিফিক ইন্টারেস্ট আছে। এরকম বেশ কিছু ইস্যু যদি থাকে, যেমন এক্সাইটমেন্ট অফ ডিসকভারি, কিছু কিছু মানুষের হচ্ছে মানে থাকে যে নতুন কিছু আমি ডিসকভার করব, সেটার ভিতরে পড়ে থাকে। তারপরে আছে পারসুইট অফ প্রেস্টিজ, কথা বুঝতে পারছো, যেমন সায়েন্টিস্ট হু পারসু এ ক্যারিয়ার ইন রিসার্চ ইউজুয়ালি কমান্ডস দি রেসপেক্ট ইন সোসাইটি। The theories, principle and other findings may take the increase of status of scientists, may bring fame and glory to the researcher। তার জন্য অনেকে পারসুইট অফ প্রেস্টিজের কারণে অনেকে রিসার্চ করে। তারপরে ডেপথ নলেজ অন এ সাবজেক্ট, সেটার জন্য রিসার্চ করে। সার্ভিস টু দ্য সোসাইটি, সে সোসাইটিকে একটা সার্ভিস দিবে, যেমন মানে যেটা আমি বললাম কোভিড, এটা যে রিসার্চ হচ্ছে, অথবা ন্যানো টেকনোলজি আসতেছে, অথবা আমরা যেমন কমিউনিকেশনের ক্ষেত্রে এখন পর্যন্ত 4G ব্যবহার করতেছি, বাইরের দেশে 5G ব্যবহার করতেছে। তাহলে 5G যারা নিয়ে আসতেছে, যারা রিসার্চ করতেছে, এক একটা কম্পোনেন্টের এক এক এরিয়ায় এক একজন রিসার্চ করতেছে, তার মাধ্যমে কি করতেছে, ডেপথ নলেজ দিচ্ছে, প্লাস সোসাইটিকে মানে আরো নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছে। যেমন এখনো বেশ কিছু অ্যাপ্লিকেশনের জন্য যে ইন্টারনেট স্পিড আছে তার থেকে আরো বেশি হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন হয়, রিয়েল টাইম ডাটার প্রয়োজন হয়। যেমন মেডিকেল অ্যাপ্লিকেশনে আসলে রিয়েল টাইম ডাটার প্রয়োজন হয়, যেমন দূর থেকে একজন টেলিমেডিসিন দিয়ে বা কোনো একটা ডিভাইস দিয়ে ডাটা ক্যাপচার করে কারোর কাছে পাঠাবে, আসলে সেটা রিয়েল টাইমে অবজার্ভ করা যায় না, সেক্ষেত্রে ডাটা ট্রান্সফার রেট বেশি লাগবে। এই কারণে আসলে 5G বা 5Gর কথা বলতেছে, এবং অলরেডি আবার 6Gর রিসার্চ শুরু হয়ে গেছে। মানে 5G যে সমস্ত প্রবলেম অনেক দেশে ইমপ্লিমেন্ট করছে, তাদের আবার বেশ কিছু প্রবলেম আছে, সেটাকে ওভারকাম করার জন্য 6G কমিউনিকেশন চলে আসছে। সার্ভিস টু সোসাইটি তো বললামই, যে সোসাইটি রেইজ মেনি বেনিফিটস অফ আর রিসার্চ, যেমন ফুড সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জ, এগুলো কিন্তু একটা মানে ব্যাপক এরিয়া, অথবা ডাটা সায়েন্স, যেটাই তুমি বলো না কেন। তারপরে নিড ফর পাবলিকেশন, এটাও কিন্তু একটা রিসার্চ ক্রাইটেরিয়া, মোটিভেশন, যে আমি যদি রিসার্চ করি আমার ক্যারিয়ার এরকম হবে। যেমন গত বছরে যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পৃথিবীর টপ 10 টপ 2 রিসার্চ মানে টপ 2% রিসার্চের একটা লিস্ট করছে, সেখানে কারা আছে, অথবা তোমার হচ্ছে নোবেল প্রাইজ কে পাচ্ছে, তার জন্য বেসিক্যালি রিসার্চ করে।
তারপর অবটেনিং হায়ার ডিগ্রি, এটা তো যেমন তোমরা মাস্টার্স রিসার্চ করবা, কেন তোমাদের মাস্টার ডিগ্রি যাতে হয়, অথবা একজন পিএইচডি করতেছে তার যাতে পিএইচডি ডিগ্রি হয়, এটার কারণে হচ্ছে রিসার্চ করে। তারপরে বেটার ম্যানেজমেন্ট, বেটার ম্যানেজমেন্ট মানে কি, তুমি যদি রিসার্চ করো, যেমন আমি রিসার্চ করছি, কেন আমি আমার যাতে আমার স্টুডেন্টকে মানে আমি নিজে পাবলিকেশন করতে পারি, প্লাস হচ্ছে আমার স্টুডেন্টকে যদি আমি কিছু শিখাইতে পারি, বেসিক এটা। যেমন একজন পিএইচডি স্টুডেন্ট আসলে বেসিক ইস্যু হচ্ছে যে সে শিখে কিভাবে রিসার্চ করতে হয়। পিএইচডি মানে রিসার্চ কমপ্লিট না, পিএইচডি মানে রিসার্চের স্টার্টিং। কথা বুঝতে পারছো? তার রিসার্চের স্টার্টিং পিএইচডি শেষ হলে বুঝবে যে সে রিসার্চ এখন কিছুটা বুঝছে এবং নতুন কিছু রিসার্চ সে করতে পারবে। ফাইনালি হচ্ছে টুল ইন ডিফেন্স, যেমন রিসার্চ ইজ ইউজ টু টুল ইন ডিফেন্স ফর টকিং আউট বেটার স্ট্র্যাটেজি। যেমন তোমরা দেখলা যে এই যে সারা বিশ্বে যাদের ভিতরে ড্রোন তৈরি করছে তার ভিতরে তুরস্কের ড্রোন সবচেয়ে বেশি ফ্রুটফুল হয়েছে। তোমরা যে আজারবাইজানের যে যুদ্ধের কথা জানো কিনা জানি না, সেখানে দেখবা যে এই ড্রোনটা যে পরিমাণ ভূমিকা নিছে, এখন আর সৈন্য পাঠায় কোথাও যুদ্ধ করতে হবে না, তাই না? তাহলে এটা ওয়ান কাইন্ড অফ রিসার্চ, মানে টুল ইন ডিফেন্স। তারপরে রিসার্চ ইন এভরিডে লাইফ, যেমন তোমরা জানো কিনা আসলে ইন্টারনেট তৈরি হয়েছিল কেন, কেউ কি বলতে পারবা? ইন্টারনেটের প্রথম যে কনসেপ্ট ছিল সেটা কনসেপ্ট কেউ বলতে পারবা? স্যার আমেরিকান সেনাবাহিনীর ভিতরে আসে কানেকশনের জন্য হ্যাঁ, আরপানেট নামে নাম শুনছো? আরপানেট, আমেরিকান হ্যাঁ, রিসার্চ স্যার। প্রজেক্ট এজেন্সি ফর নেটওয়ার্ক। বেসিক্যালি ইন্টারনেটের আগের নাম ছিল কিন্তু আরপানেট, তার আগে আরেকটা নাম ছিল। তো এটা বেসিক্যালি কেন তৈরি হয়েছিল? আমেরিকান সেনাবাহিনীর জন্য, কারণ তাদের বেশ কিছু ডাটা আছে বা তোমার এই ডকুমেন্ট আছে, যে ডকুমেন্ট গুলো যদি ভূমিকম্পের কারণে কোনো এক জায়গায় ডাটা নষ্ট হয়ে যায়, সেটাকে যদি অন্য কোথাও হচ্ছে শিপ করে রাখা যায়, তাহলে তাদের এই জিনিসগুলো হচ্ছে অক্ষত থাকবে। তার কনসেপ্ট থেকে বেসিক্যালি পেন্টাগনের রিসার্চ থেকে বেসিক্যালি আমরা ইন্টারনেটের এই কনসেপ্ট গুলো ইন্টারনেট পাচ্ছি। ওটা কিন্তু বেসিক্যালি তাদের ছিল একটা সিকিউরিটি সিস্টেম বা ডিফেন্স সিস্টেমকে রক্ষা করার জন্য তারা ওইটাকে মানে এই আরপানেট ডেভেলপ করছে, এবং সেখান থেকে কিন্তু আজকের ইন্টারনেট আসছে। যদি একটু ইন্টারনেটের কমিউনিকেশনের কেউ যদি যারা পড়াও বা পড়ে থাকো তাহলে দেখবা। আর ফাইনালি হচ্ছে রিসার্চ ইন এভরিডে লাইফ, দ্যাট মিনস নো in everyday life, even no scientists such as journalists, lawyer, police officers, script writers, novelists make use of research to solve and settle issue related to their profession. That means কোন সবকিছুর জন্য কোনো না কোনো রিসার্চ তোমার দরকার। এটা হচ্ছে মোটিভেশন অফ রিসার্চের কথা বলছে। আর ফাইনালি জাস্ট আরেকটা টপিক যে শেষ করব, যে এত কিছু রিসার্চ করে মোটিভেশনটা ঠিক আছে, এই কারণে মানুষ রিসার্চ করতেছে। আর রিসার্চের বেনিফিট অফ কন্ডাক্টিং রিসার্চ কি, রিসার্চ করলে আসলে কি হবে, সেটা হচ্ছে যে এক্সপ্যান্ডিং ফ্রন্টিয়ার্স অফ নলেজ। তার মানে কি, বডি অফ নলেজ অফ ভেরিয়াস সায়েন্টিফিক ডিসিপ্লিন এক্সপ্যান্ড করবে, নিউ ইনভেনশন ডিসকভারি হবে, সলভিং প্রবলেমস অ্যাফেক্টিং দ্য সোসাইটি, যে সমস্ত প্রবলেমগুলো সোসাইটি আছে সেটাকে সলভ করা যাবে, ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি আর রিডিউসিং কস্ট। যেমন কম্পিউটার যখন আসছে, তার মানে কি এখন অনেক কিছুই হচ্ছে IR4 এর যুগ চলে আসতেছে। তার মানে যেখানে আমাদের দেশে যেমন এখনো তোমরা দেখছো কিনা এখনো গরু দিয়ে তোমার করে কি বলে হচ্ছে চাষ করে, তাই না? আবার অনেক জায়গায় তোমার হচ্ছে বিভিন্ন এগ্রিকালচার ইকুইপমেন্ট, তোমার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যম দিয়ে বিভিন্ন ইকুইপমেন্ট এখন মানে 1 বিঘা জমি চাষ করতে তার ওই সমস্ত যেমন পাওয়ার টিলার অথবা ট্রাক্টর যেগুলো বলো, মাত্র কতটুকু সময় লাগে। আর সিমিলারলি 1 বিঘা জমি কেউ যদি দেখে থাকো, মানে লাঙ্গল দিয়ে চাষ করতে কত ঘন্টা টাইম লাগে, কি পরিমাণ পরিশ্রম করা লাগে। কথা বুঝতে পারছো কিনা? তো এগুলো বেসিক্যালি আসছে কি, ইনক্রিজিং এফিসিয়েন্সি এন্ড রিডিউসিং কস্ট। তারপরে তোমার IR4 এর যুগের যদি কথা বলি, এখানে দেখো যে তোমরা ইন্টারনেটে দেখে থাকো কিনা জানি না, যে বাইরের দেশের অনেক কিছুই তোমার হচ্ছে ধরো ফ্রুট জুস, একেবারে মানে তোমার জুস কি করতেছে, একেবারে তোমার হচ্ছে বাগান থেকে কালেক্ট করে নিয়ে সেখান থেকে ডাইরেক্ট প্যাকিং করে একবারে ফাইনাল প্যাকিং করতেছে, এবং টোটালি কোনো মানুষের কোনো হাত খুব বেশি নাই, খুবই কম মানুষের মাধ্যম দিয়ে কাজ করতেছে, কিন্তু এটা টোটালি মেশিন করতেছে। এরকম অনেক কিছুই, ধরো ডিম কালেক্ট করতেছে, ডিম থেকে বাচ্চা হচ্ছে, সেটাও ডাইরেক্টলি হচ্ছে মেশিন কালেক্ট করতেছে, এবং একটা ফার্ম থেকে ডিমগুলো কালেক্ট করতেছে, প্লাস হচ্ছে অথবা গরুর ফার্ম থেকে করতেছে, মানে এমন কোনো জায়গা নেই যেখানে তোমার মেশিন কাজ করতেছে না। যেটা IR4 ইন্ডাস্ট্রি রেভলিউশন, যেটা 4 এর যুগ বলতেছে, অনেক দেশে শুরু হয়ে গেছে, আমাদের দেশে তো এখনো স্টার্টই হয়নি। কথা বুঝতে পারছো কিনা? তারপরে লাক্সারি কমফোর্ট, রিসার্চ সিস্টেম টু মেক লাইফ ইজিয়ার। তারপরে লাক্সারি কমফোর্টের জন্য, তারপরে ইনফোটেইনমেন্ট, দ্যাট মিনস ইনফরমেশন প্লাস এন্টারটেইনমেন্ট, এটাকে নতুন টার্ম, কেউ নাম শুনছো আমি জানি না, ইনফোটেইনমেন্ট, এটাকে নাম শুনছো এটা ওয়ার্ডের? কেউ কি নাম শুনছো? না স্যার। ইনফোটেইনমেন্ট, দ্যাট মিনস ইনফরমেশন প্লাস এন্টারটেইনমেন্ট, সেটাকে হচ্ছে
ইনফোটেইনমেন্ট বলতেছে, যে যেমন কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন এগুলো সবই আসলে এই কাতারের ভিতরে পড়বে। এটা একটা নতুন টার্ম হলো। আবার ইকোনমিক গ্রোথ, যেমন রিসার্চ ইজ অলসো নিডেড ফর স্পিডিং আপ বিজনেস এফিসিয়েন্ট ফ্যাক্টরিজ। তোমরা এখন জানো কিনা আগেকার যুগে হচ্ছে যাদের ফার্মেসি অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রি যারা আছে, ধরো প্রাণ, তারপরে যে বেক্সিমকো, তারপরে তোমার হচ্ছে স্কয়ার, এরা কি করতো, এদের হচ্ছে যে ডিস্ট্রিবিউটররা ছিল বা যারা হচ্ছে কি বলে এদেরকে, এই যে ওষুধ কোম্পানি, ওদেরকে কি বলে তোমার ভুলে গেলাম আর কি, তোমার যে দোকানে দোকানে যে ওষুধ নিবে কিনা বা ওই যে ডাক্তারদের চেম্বারের সামনে ঘুরে বেড়ায়, এদেরকে কি বলে? রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, সরি, রিপ্রেজেন্টেটিভ। আগে কি করতো, বা তোমার হচ্ছে যে সমস্ত দোকানে ওষুধ প্রয়োজন, তাদের কাছে যাইতো, যাওয়ার ফলে বলতো যে একটা স্লিপ লিখতো, সেখান থেকে ধরো ডিসাইড করতো। যেমন তোমাদের এই যে শাকিল ভাই যেখানে কাজ করে, এই যে তোমার তোমার সম্ভবত ওদের হচ্ছে রেডিয়েন্ট না কোনটাতে জন্য, মডার্ন আর রেডিয়েন্ট, যাই হোক, এখন ওরা যে সব সার্ভার সিস্টেম, ও তো মানে তোমার হচ্ছে নেটওয়ার্কিং এর দায়িত্ব আছে। তাহলে ওরা এখন কি করে, এখন তোমার অ্যাপ থেকে জাস্ট কার কয়টা কোন ওষুধ প্রয়োজন, ধরো বেক্সিম স্কয়ারের নাপা কোন ওষুধ, মানে এই ধরো বরিশালে যে কয়টা ফার্মেসি আছে তাদের কয়টা প্রয়োজন, তারা অ্যাপ থেকে শুধু আপলোড দেয়, এবং ওইটা তোমার দিনে হচ্ছে সারাদিনে সব বাংলাদেশ থেকে যাওয়ার পরে অ্যাপ থেকে সার্ভারে যায়, সার্ভার থেকে কালেক্ট করে ওখান থেকে একটা ডাটা প্রসেস করে যে এই ওষুধের আমার হচ্ছে ডিমান্ড হচ্ছে এতগুলো আছে, তাহলে এবং ওইটা প্রোডাকশনে যায়। কথা বুঝতে পারছো কিনা? প্রোডাকশনে যাওয়ার পরে, এবং যে ওষুধগুলোর ডিমান্ড কম সেগুলো ধরো কম প্রোডাকশন করে, কিন্তু আগে কি এগুলো পসিবল ছিল? মানে এভাবে অ্যাকুমুলেট করে তাৎক্ষণিক একদিনে ডিসিশন নেওয়া যেত যে এই ওষুধ আমার দরকার নাই, আমি এটা প্রোডাকশনে যাব না, কম দরকার, যেটা ডিমান্ড বেশি সেটা আমি করব। তো এগুলো সবকিছু বেসিক্যালি বেনিফিটস অফ কন্ডাক্টিং রিসার্চের মাধ্যম দিয়ে আসছে। তো আমি এই পর্যন্ত কথা বললাম, ঠিক আছে? তোমরা একটু দেখো, যদি কারো কোনো কোশ্চিন থাকে আমাকে যে এখানে একটু কোশ্চিন গুলো লিখে দিও, তোমার হচ্ছে গুগল ক্লাসরুমে, সরি, আচ্ছা, এখানে হচ্ছে এই যে স্ট্রিমে কিন্তু তোমরা কোশ্চিন গুলো লিখলে আমি দেখতে পাবো। স্ট্রিমে গুগল ক্লাসরুমের ভিতরে কোশ্চিন গুলো একটু লিখে দিও, যদি কোনো কমেন্টস থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমার জন্য নেক্সট ক্লাসে ডিসকাস করতে সুবিধা হবে। তা আমি এই পর্যন্তই কথা বললাম, বেসিক্যালি হচ্ছে মোটিভেশন অফ বেনিফিটস অফ কন্ডাক্টিং রিসার্চ, এরপরে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিসার্চ বা আরো কিছু ইস্যু আছে, এগুলো বেসিক্যালি আমি সবই হচ্ছে ফান্ডামেন্টাল টাইপের কথাবার্তাই বলতেছি, এবং মূল কথাগুলো যে এই বই থেকে বললাম আর কি। ঠিক আছে, তোমাদের যদি কোনো ইস্যু থাকে, দেখো এই পর্যন্ত যা কথা বললাম, এখন কারো কোনো কিছু জানার আছে কিনা? আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? কারো কিছু জানার আছে? রাজীব? না না স্যার, আপাতত নাই। আপাতত নাই না? আচ্ছা, তানভীর আনোয়ার এটা কে? স্যার তুমি কোন ব্যাচের? কোন কোন? স্যার 12 ব্যাচের। তানভীর আনোয়ার 12 ব্যাচ মানে কারা? স্যার আমি জ্যোতি, রাফি হায়দার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তার মানে আশিকদের ব্যাচের নাকি না, সরি তার আগের ব্যাচ? হ্যাঁ আগের ব্যাচ। আগের ব্যাচে তোমাদের সাথে ছিল কে? ওই যে ও নেপালিও ছিল, তাই তো? স্যার মানিশা ছিল। হ্যাঁ হ্যাঁ, মানিশদের, হ্যাঁ। আচ্ছা, দেখো কারো কোনো কিছু জানার আছে? দেখো, আচ্ছা, এগুলো একটু বই বই পড়া আকারে একটু রিডিং পড়ো, তারপরে হচ্ছে আরো কিছু কথা বলে তারপরে হচ্ছে বোঝা যাবে। আর দেখি আমি হচ্ছে দিবনে আর কি, তা মানে আস্তে ধীরে হচ্ছে কাজ দিবনে আর কি। তোমাদের এটা ক্লাস শেষ করতে হবে কবে বলছে, না কিছু বলেনি? বলে নাই স্যার। আচ্ছা, কিছু হিস্ট্রি টিস্ট্রি আছে, এগুলো আমরা করব জাস্ট নিজেরা পড়ার জন্য, কারণ আসলে রিসার্চ মেথড রিপোর্টে অনেক কিছু আমি নিজেই শিখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো ইস্যু না থাকলে তাহলে আমরা মনে হয় শেষ করি আজকে। দেখো, আচ্ছা, এইখানে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিব না, এখানে একটু মানে করে দিও, ফিল আপ করে দিও, জাস্ট ওই শিটটাই হচ্ছে এখানে বসাই দিব, কোর্সের এখানে থাকবে না, আমি রাতে হয়তো দিয়ে দিব, তারপর একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আর ক্লাসটা আমি রেকর্ড করে রাখছি, এটা হচ্ছে আপলোড করে দিব, তো যাদের
যারা তোমরা দেখেনি তারা তাদেরকে একটু হচ্ছে দেখে নিতে বলো আর কি। ঠিক আছে, জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। জি ঠিক আছে স্যার। আসসালামু